এখন যেটা জি জি হচ্ছে, মানে এটা গত কয়েকটা সেশন থেকে আমি শুরু করছি, কারণ হুট করে আপনাদের পরীক্ষার ডেট পড়ে যায়, এতগুলো ব্যাচের একসঙ্গে ক্লাস শুরু হয়, শেষ পর্যন্ত ক্লাস শেষ করা যায় না। তো এই জন্য আমি যেটা করছি যে যে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টার গুলো আগে পড়াবো, যাতে অ্যাটলিস্ট আপনাদের মেজর যে চ্যাপ্টার গুলা, ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলা, সেইগুলো যেন কাভার হয়ে যায় আর কি। আর আপনারা ওই যে রোল নাম্বার দিয়ে মনে হয় আপনাদের আইডিটা খুলতে হয়, সেভাবে করবেন, তা না হলে কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সে প্রবলেম হবে। এটা মনে হয় আমাদের কি চ্যাপ্টার 12 না 13, অডিট কমপ্লিশন। স্যার, 12 স্যার, 12। 12 জি স্যার। আর 13 হচ্ছে স্যার রিপোর্টিং। রিপোর্টিং, হ্যাঁ এরপরে আমরা রিপোর্টিং করবো। জি স্যার। তো চ্যাপ্টার 12টা খুবই ইম্পর্টেন্ট, এখানে অনেক কিছু আছে। আমি আহ, শুরু থেকে কোন রকম ওভারভিউ দিয়ে আমরা আসলে মেইন জায়গায় চলে যাব, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে, যেটা আমাদের জানা উচিত। আমরা জানি যে শুরুতে আপনাদের বলা হচ্ছে যে অডিটের আসলে মূলত তিনটা ফেজ, আমরা যদি ব্রডলি চিন্তা করি। একটা হচ্ছে প্ল্যানিং, আমরা প্রথমে প্ল্যানিং করি, প্ল্যানিং অনুযায়ী আমরা এভিডেন্স গ্যাদার করি, দেন আমরা কমপ্লিশন ফেজে চলে যাই। তো বলা হচ্ছে যে কমপ্লিশন ফেজটা রিলেটিভলি স্মুথ হবে, একদম যখন আমরা র্যাপ আপ করবো কাজটা, সেটা স্মুথ হবে যদি ইফ ইফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ওয়েল প্ল্যান্ড, যদি ওয়েল প্ল্যান করে কাজ করা থাকে। ইফ দ্য স্টাফ হ্যাভ বিন ওয়েল ব্রিফড অ্যান্ড ওয়েল ট্রেন্ড, তাদেরকে যদি ওয়েল ব্রিফ এবং ওয়েল ট্রেন করা যায়। ইফ দ্য স্টাফ এক্সিকিউট দ্য প্ল্যান এফিসিয়েন্টলি অ্যান্ড টু টাইম, এবং অডিট স্টাফদের আমরা যেভাবে প্ল্যান অনুযায়ী কাজ করতে দিয়েছিলাম, তারা যদি এফিসিয়েন্টলি কাজটা এক্সিকিউট করে এবং উইদিন দ্য টাইম লাইনের মধ্যে করে, তাহলে আসলে আমাদের কমপ্লিশন স্টেজটা সহজ হয়ে যায়। কমপ্লিশন স্টেজে এসে পার্টনাররা কি করে, ওয়ার্কিং পেপার ফাইল রিভিউ করে, তারপরে অডিট টিম মেম্বাররা তাদের যে সমস্ত ফাইন্ডিংস, তাদের যে সমস্ত ইস্যুজ আছে, সেগুলো পার্টনারের সামনে তুলে ধরে। তো এখানে যেখানে পার্টনারের জাজমেন্টের ব্যাপার আছে, সেই জিনিসগুলা উনি দেখেন, দেখে ওনার যেখানে যেখানে যে জাজমেন্ট দেওয়ার কথা সেটা উনি দেন। সো এইখানে পার্টনার যদি খুব স্মুথলি কাজ করতে চায়, তাহলে এই টিম মেম্বাররা যত সুন্দর করে ফাইল গুছিয়ে যত সুন্দরভাবে পার্টনারের সামনে উপস্থাপন করবে, তত সুন্দরভাবে আসলে পার্টনার তার কমপ্লিশন ফেজটা শেষ করতে পারবে। কমপ্লিশন ফেজের আসলে দুইটা কম্পোনেন্টের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেমসেলভস, আর একটা হচ্ছে দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান টু সাপোর্ট দ্য ওপিনিয়ন। ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেমসেলভস এখানে নর্মালি তিনটা কি কোশ্চেনের কথা বলা হচ্ছে, যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আইএস আইএফআরএস অনুযায়ী করা হয়েছে কিনা। আমরা এখন জানি যে মোটামুটি আমাদের দেশে যত ধরনের আইন কানুন এখন এসেছে, মোটামুটি সবারই এখন আইএস আইএফআরএস ফলো করা জরুরি, কারণ আমাদের ইনকাম ট্যাক্স লতেই বলা আছে যে রিটার্ন সাবমিট করতে গেলে কোনো কোম্পানিকে বা কাউকে তাকে কি করতে হবে, আইএস আইএফআরএস অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ডু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট মেক সেন্স, মানে এর মধ্যে যে ফ্যাক্ট ফিগার গুলো আছে সেগুলো সঠিক কিনা। হ্যাজ দ্য অডিট রিপোর্ট বিন ড্রাফটেড প্রপারলি, আমি যে এভিডেন্স গুলো গ্যাদার করেছি সেই অনুযায়ী আমি আসলে অডিট রিপোর্ট ড্রাফট করেছি কিনা। তো আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিভিউতে চলে যাই। এই প্যারাগ্রাফটা আসলে আর তেমন না পড়লেও চলে, যেহেতু আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স টর্ডিন্যান্স অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আমি সমস্ত জিনিসকে ব্যাকআপ র্যাপ আপ করে একটা প্যারাগ্রাফ লিখেছিলাম, সো আপনারা এখন এটাকে ইগনোর করতে পারেন। এখন আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 1994, যদিও কোম্পানিজ অ্যাক্ট 1994 এর যে শিডিউল 11, এটা এখন ইয়ে করা হয় না, আর যেহেতু আমরা এখন আইএফআরএস অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি।
বিসেকের যে নোটিফিকেশন ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজারের 20 জুন 2018, সেখানেও আইএসআইএফআরএস এর কথা বলা আছে। ডিএসসি যে লিস্টিং রেগুলেশন 2015 সালের, সেখানেও আইএসআইএফআরএস এর কথা বলা আছে। ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015, সেখানে আইএসআইএফআরএস এর কথা বলা আছে। আগে ছিল সেকের রুল 1987, এখন সেকের রুল চেঞ্জ হয়ে গেছে, সেকের রুল হচ্ছে 2020। তারপরে আদার যে স্পেশাল ল আমাদের ইন্ডাস্ট্রির জন্য আছে, বিশেষ করে ব্যাংকের জন্য জানি আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, এবং বাংলাদেশ ব্যাংকের 2003 সালের যে বিআরপিটি সার্কুলার 14, সেটা অনুযায়ী ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। তো এখানে যেটা বলা হচ্ছে যে নর্মালি অনেক ফার্মের কি থাকে, তাদের অডিট প্যাক থাকে বা চেকলিস্ট থাকে। এখানে যেটা বোঝানো হচ্ছে যে আমি যে কোম্পানিতে অডিট করতে যাব, ওই কোম্পানির জন্য যে সমস্ত আইএস আইএফআরএস অ্যাপ্লিকেবল, সেই আইএস আইএফআরএস এর যদি আমার কাছে চেকলিস্ট থাকে, ওই চেকলিস্ট অনুযায়ী আমরা দেখব যে ওই কোম্পানির কমপ্লায়েন্স আছে কিনা বা কোথাও নন কমপ্লায়েন্স ইস্যু আছে কিনা। আবার অনেক সময় যেটাকে আমরা বলি অডিট প্যাক, যে অডিট সফটওয়্যার বা অডিট যদি নিজস্ব কোনো অডিট প্যাক থাকে যেখানে একদম কাস্টমাইজ করা আছে সমস্ত আইএস আইএফআরএস গুলা, যেটা টিমকে ধরিয়ে দেওয়া হয়, তারা সেই অনুযায়ী চেক করে। আমরা নর্মালি চেকিংটা কিভাবে করি আপনারা জানেন, যে আমরা যখন বিভিন্ন হেডে কাজ করি, যখন আমরা ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করি, তখন ফিক্সড অ্যাসেটের যে আইএস আইএফআরএস আমরা জানি যে IS 16 প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তারপরে যদি বরোইং কস্ট থাকে তাহলে IS 23। ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট হচ্ছে IS 36। তারপরে ইনট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে IS 38। তারপরে IFRS 5 হচ্ছে যে অ্যাসেট হেল্ড ফর সেল। এগুলো সব আমরা দেখি। সো যে যখন যে হেডে কাজ করি সেই অনুযায়ী এই কমপ্লায়েন্সটা আমাদের কিন্তু দেখা হয়ে যায়। যেমন আমাদের, যদিও নতুন বলা ঠিক না, অনেকদিন হয়ে গেছে, অনেকেই যে IFRS 16 যে লিস্টটা তারা অ্যাপ্লাই করে না, সেটা নিয়ে আমরা কাজ করি। যদিও ভেরি আনফরচুনেট যে আমাদের এই ফাইন্যান্স অর্ডিন্যান্সেও এসেছে যে যদি কেউ লিজে রাইট অফ ইউজ অ্যাসেট হিসেবে দেখায় এবং এটা ডেপ্রিসিয়েশন চার্জ করে, এটা ট্যাক্সে ডিসঅ্যালাউ হয়ে যাবে। তাহলে এরা কিভাবে IS IFRS ফলো করবে আমার যদি ট্যাক্স আইন আমার IS IFRS এর সঙ্গে অ্যালাইন করা না থাকে? তারপরে যে ডু দা ফিনান্সিয়াল স্টেটমেন্ট মেক সেন্স, এখানে তিনটা জিনিসের কথা বলা আছে, যে ইন্টারপ্রিটেশন, ইনভেস্টিগেশন এন্ড করবোরেশন। ইন্টারপ্রিটেশনে বলতেছে দ্য পারসন ক্যারিং আউট অ্যানালিটিক্যাল প্রসিডিউরস রিড থ্রু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড ইন্টারপ্রিট দেম কনসিডারিং দ্য অ্যাবসলিউট ফিগার দেমসেলফ অ্যান্ড দ্য রেলিভেন্ট রেশিওস। আমরা অ্যানালিটিক্যাল প্রসিডিউরের কথা আমাদের সার্টিফিকেট লেভেলে পড়েছি, যে আমরা লাস্ট ইয়ার আমরা যেটাকে ট্রেন্ড অ্যানালিসিস বলি, লাস্ট ইয়ারের সঙ্গে কারেন্ট ইয়ারের কম্পারিজন করি, বাজেটের সঙ্গে অ্যাকচুয়ালের কম্পারিজন করি, বিভিন্ন রেশিও অ্যানালিসিস করি, তারপরে পেরোল কস্টের সাথে নাম্বার অফ এমপ্লয়িজ দেখি, আমরা অনেক কিছুই দেখি। সো ওই জিনিসগুলোর কথা বলা হচ্ছে যে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যে আমরা অ্যানালিটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করে দেখবো যে এখান থেকে আমাদের কাছে কোনো সিগন্যাল আসে কিনা যে কোনো হেড বা কোনো জায়গাতে কোনো প্রবলেম আছে। ইনভেস্টিগেশনের কথা যেটা বলা হচ্ছে যে আমি অ্যানালিটিক্যাল প্রসিডিউর যে অ্যাপ্লাই করলাম, এখান থেকে আমাকে সিগন্যাল দিবে যে আমি সাবস্টেন্টিভ প্রসিডিউর কোথায় কোথায় করব, কোথায় কোথায় পোটেনশিয়াল প্রবলেম আছে, সেই অনুযায়ী আমি ফিল্ড ওয়ার্ক করব। ফিল্ড ওয়ার্ক করে আমরা জানি যে আমাদের একটা আইএস আছে IS 10, ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, এবং এটার সঙ্গে সাবসিকুয়েন্টলি যে আইএসএ আছে সেটা হচ্ছে সাবসিকুয়েন্ট ইভেন্ট। তো আমি এটা অনুযায়ী যদি কোনো অ্যাডজাস্টিং ইভেন্ট পাই বা নন অ্যাডজাস্টিং ইভেন্ট পাই, সেই জিনিসগুলো আমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টে অ্যাডজাস্টিং ইভেন্ট হলে অ্যাডজাস্টমেন্টের জন্য ম্যানেজমেন্টকে বলতে হবে, নন অ্যাডজাস্টিং ইভেন্ট হইলে সেখানে ডিসক্লোজারের কথা বলা আছে, ডিসক্লোজার দিতে হবে রিলেভেন্ট। আর একটা হচ্ছে করবোরেশন। এখানে যেটা বলা হচ্ছে যে যদি এটা স্মলার ক্লায়েন্ট হয় বা স্মলার ফার্ম হয়, মানে অডিট ক্লায়েন্ট হয়, তাহলে এই ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা অনেক সহজ হয়, খুব সহজে করা যায়। বাট যদি এটা খুব লার্জ একটা ক্লায়েন্ট হয়,
তাহলে এটা খুব টাফ একটা কাজ হয়ে যায়, অনেক সময় সাপেক্ষ। সো এখানে বিভিন্ন যে অ্যাডজাস্টমেন্ট গুলো থাকে সেই জিনিসগুলো ঠিক মতো ক্লায়েন্ট দিয়েছে কিনা শেষ পর্যন্ত, বা কোন কোন ক্ষেত্রে তারা এগ্রি করেছে, কোন কোন ক্ষেত্রে তারা ডিসএগ্রি করেছে, সেই জিনিসগুলো র্যাপ আপ করে আসলে পার্টনারের সামনে দিতে হয়। ফাইনালি যেটা বলা হচ্ছে যে এনি প্রবলেমস আইডেন্টিফাইড বাই দ্য প্রসিডিউরস হুইচ ইন্ডিকেট দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট শুড বি অ্যামেন্ডেড নিড টু বি অকশন। মানে যেখানে যেখানে আমরা সত্যি পাচ্ছি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে অ্যামেন্ডমেন্ট করা দরকার, সেটা ক্লায়েন্টকে দিতে হবে, এবং ক্লায়েন্ট সেটা মেনেছে কি মানে নাই সেটা আমাকে কি করতে হবে, পার্টনারকে নোটিফাই করতে হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু রেজ করবেন, হ্যাঁ। আমরা এখন মেইন জিনিসে ঢুকতেছি যেখান থেকে আসলে প্রশ্ন আসে, যে আদার ম্যাটার্স। ফাইনাল স্টেজে আমরা কিছু আদার ম্যাটার্স দেখি যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে গোয়িং কনসার্ন থেকে শুরু করি সবই চলে আসবে যেটা আপনাদের এক্সামে আসে। প্রথম যে পয়েন্টটা আছে যে এরর্স ডিসকভার্ড, আমাদের যে আইএসএ 450 বলা আছে ইভালুয়েশন অফ মিস স্টেটমেন্টস আইডেন্টিফাইং ডিউরিং দ্য অডিট। আমরা অডিট করতে যে যে সমস্ত মিস স্টেটমেন্ট গুলা পেয়েছি, সো শেষে এসে আমাকে কি করতে হবে, ওই মিস স্টেটমেন্ট গুলোকে অ্যাকুমুলেট করতে হবে। অ্যাকুমুলেট করে দেখতে হবে, দেখেন কি বলতেছে, ডিউরিং দ্য অডিট আনলেস দোজ মিস স্টেটমেন্টস আর ট্রিভিয়াল। এটা অনেক সময় কিন্তু পরীক্ষার কোশ্চেনে ট্রিভিয়াল কথাটা আসে, যেটা অডিটিং স্ট্যান্ডার্ড এটা বলা আছে। ট্রিভিয়াল মানে হচ্ছে কি ইমম্যাটেরিয়াল, খুব সিলি কিছু। যদি আমি যে সমস্ত আমরা যে সমস্ত অডিট করতে গিয়ে যে যে সমস্ত মিস স্টেটমেন্ট গুলা পাবো সেগুলা যদি ইমম্যাটেরিয়াল হয় বা ট্রিভিয়াল হয় তাহলে ওটা নিয়ে আমার কোনো হেডেক নাই। বাট এটা যদি ম্যাটেরিয়াল হয় তাহলে কিন্তু আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। দেখেন কি বলতেছে যে আইডেন্টিফাইড মিস স্টেটমেন্ট, দ্য অডিটর উইল নিড টু কনসিডার রিভাইজিং দ্য ওভারঅল অডিট প্ল্যান ইফ the misstatement identified indicate that other misstatements may exist which when accumulated could be material। আমি বিভিন্ন এরিয়াতে কাজ করতে যে বিভিন্ন মিসস্টেটমেন্ট পেলাম, তখন বলা হচ্ছে যে আমার যদি প্রয়োজন হয় আমার অডিট প্ল্যানকেও রিভাইজ করতে হবে, যে অন্য অন্য এরিয়াতেও আমি আসলে এরকম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট পাওয়ার চান্স আছে কিনা। অ্যাকুমুলেটেড মিসস্টেটমেন্টস অ্যাপ্রোচ দ্য ম্যাটেরিয়ালিটি লেভেল সেট ফর দ্য অডিট। আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য ওভারঅল যে আমরা আপনারা ম্যাটেরিয়ালিটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আপনারা পড়ে এসেছেন সার্টিফিকেট লেভেলে। যেমন আমরা জানি যে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশনের কোনো, আমি কিছু জিনিস এক্সপ্লেন করে দিব যেহেতু আমরা লাস্টের দিক থেকে চ্যাপ্টার পড়ছি। আপনারা জানেন যে আমরা জানি ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশনের জন্য কোনো গোল্ডেন রুল বা ফর্মুলা নাই। আমাদের যে আইএসএ 320-তে এরকম কিছু বলা নাই, বাট ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সিএ ফার্মের বিভিন্ন প্র্যাকটিস আছে আমরা জানি, তাই না। যেমন অ্যাসেটের টোটাল অ্যাসেট বা গ্রস অ্যাসেটের 1% বা 0.5%, প্রফিট বিফোর ট্যাক্সের 5%, প্রফিট আফটার ট্যাক্সের 10%, আবার রেভিনিউ বা টার্ন ওভারের 1%, এরকম বিভিন্ন ভাবে ম্যাটেরিয়ালিটি লেভেল ক্যালকুলেট করা হয়। সো আমাকে দেখতে হবে এই মিস স্টেটমেন্ট গুলো অ্যাকুমুলেট করে সেই অডিটের যে যে থ্রেশহোল্ড লেভেল, সেটা আমার যে অডিটের যে ম্যাটেরিয়ালিটি লেভেল সেটা ক্রস করে যাচ্ছে কিনা। সো ক্রস যদি করে যায় আমাকে কি করতে হবে, ম্যানেজমেন্টকে বলতে হবে এটাকে কারেকশন করার জন্য। এই যে এরপরে বলা হচ্ছে হোয়ার ম্যানেজমেন্ট হ্যাজ কারেক্টেড মিসস্টেটমেন্ট আইডেন্টি ডিটেক্টেড দ্য অডিটর শ্যাল পারফর্ম অ্যাডিশনাল প্রসিডিউরস টু ডিটারমিন ওয়েদার মিসস্টেটমেন্টস রিমেইন। আমরা যে সমস্ত মিসস্টেটমেন্ট পেলাম সেটা আমরা কি করব, প্রথমে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করব এগুলা কারেক্ট করার জন্য। তারা যদি কারেক্ট করে তারপরে আমরা এডিশনাল প্রসিডিউর অ্যাপ্লাই করে দেখব। এখানে যেটা বলা হচ্ছে সে যে কারেক্টেড যে এন্ট্রি গুলা দিবে সেই এন্ট্রি গুলা রেসপেক্টিভ জিএলএ মানে জেনারেল লেজারে হিট করেছে কিনা সেই জিনিসগুলো আমরা দেখব। Communication and correction of misstatements. The auditor shall inform management of all misstatements and request that they be corrected. তাদের কারেক্ট করার জন্য আমরা রিকোয়েস্ট করব। যদি ম্যানেজমেন্ট রিফিউজ করে, ইফ ম্যানেজমেন্ট রিফিউজেস
The auditor shall ascertain the reason and take this into account in the overall evaluation. আমরা রিকোয়েস্ট করলাম কারেকশন করার জন্য, ম্যানেজমেন্ট রিফিউজ করলো যে তারা কোনো অ্যাডজাস্টমেন্ট বা কারেকশন করবে না, তাহলে আমাকে ওভারঅল ইভ্যালুয়েশন করতে হবে। এতক্ষণ ধরে বা আমরা অডিট চলাকালীন ম্যানেজমেন্ট আমাদেরকে যে সমস্ত অ্যাসারশন দিয়েছে, ম্যানেজমেন্ট আমাদেরকে যে সমস্ত এভিডেন্স দিয়েছে, সেগুলোর উপরে আমরা ফুললি রিলাই করবো কিনা সেই কোশ্চেনটাও চলে আসবে। এক্সামিং দ্য ইফেক্ট অফ আনকারেক্টেড মিসস্টেটমেন্টস, যে মিসস্টেটমেন্ট গুলো ম্যানেজমেন্ট কারেকশন করে নাই। রিঅ্যাসেস ম্যাটেরিয়ালিটি, আমরা ম্যাটেরিয়ালিটি রিঅ্যাসেস করে দেখবো। Determine whether uncorrected misstatements are material, whether individually or in aggregate, যে যে মিসস্টেটমেন্ট গুলো থেকে গেছে সেটা ইন্ডিভিজুয়ালিও ম্যাটেরিয়াল হতে পারে অথবা একসঙ্গে এগ্রিগেট করেও ম্যাটেরিয়াল হতে পারে, সেটা আমরা দেখবো। Materially will depend on the nature of the misstatement and its impact on the financial statements. The auditor is required to inform those charged with governance and to request that corrections be made. দেখেন আমাদের একটা আইএসএ আছে, আইএসএ 260, যেটা যেটাকে বলা হয় হচ্ছে কমিউনিকেশন উইথ দোজ চার্জ উইথ গভর্নেন্স। ওই আইএসএ তে বলা আছে যে কোন কোন জিনিস আমরা দোজ চার্জ উইথ গভর্নেন্স এর সঙ্গে কমিউনিকেট করব, তার মধ্যে এই যে এইটা একটা, এই জন্য আমি জিনিসটা তুললাম যে এরকম যদি ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকে যেটা ম্যানেজমেন্টকে আমরা কারেকশন করতে বলেছি, ম্যানেজমেন্ট যদি কারেকশন না করে তাহলে এটা আমরা কি করব, দোজ চার্জ উইথ গভর্নেন্স এর কাছে রিপোর্ট করব, তাদেরকে রিকোয়েস্ট করব ম্যানেজমেন্টকে বলে এটা কারেকশন করার জন্য। ইভেন আমরা যখন রিপোর্টিং চ্যাপ্টার পড়বো সেখানে দেখবেন যে আমরা আরো বলবো যে এটা যদি কারেকশন না করে আমি যদি মডিফাইড ওপিনিয়ন দেই, তাহলে আমার মডিফাইড রিপোর্টের ওয়ার্ডিং কি হবে, কিভাবে আমি মডিফাইড, যেমন বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন বা বেসিস ফর অ্যাডভার্স ওপিনিয়ন, এটা আমরা কিভাবে লিখবো সেটাও আমাকে দোজ চার্জ উইথ গভর্নেন্স কে জানাতে হবে। এটা জানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে তারা আসলে কারেকশনের স্টেপ নিয়ে ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে ঠিক করে দেয়, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ যাতে রিফ্লেক্টেড হয় সেই ব্যবস্থা করে দেয়। রিটেন রিপ্রেজেন্টেশন, এটাও আমরা পড়বো যে আইএসএ 580 তে আপনারা কিছুটা পড়ে এসেছেন সার্টিফিকেট লেভেলে, এই চ্যাপ্টারে সম্ভবত এটা আছে যে ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা একটা আইএসএ 580 অনুযায়ী আমরা যে রিটেন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার নেই, সেখানেও তাদের কাছ থেকে এটা লিখিয়ে নিব যে ম্যানেজমেন্ট বলবে, দেখেন কি বলা আছে, দ্য অডিটর শ্যাল রিকোয়েস্ট কনফার্মেশন ফ্রম ম্যানেজমেন্ট দ্যাট দ্য ইফেক্ট অফ আনকারেক্টেড মিসস্টেটমেন্টস ইজ ইমম্যাটেরিয়াল। যদি কোনো আনকারেক্টেড মিসস্টেটমেন্ট থেকে থাকে সেটা ম্যাটেরিয়াল না, সেটা ইমম্যাটেরিয়াল, এটা ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা রিপ্রেজেন্টেশন নিয়ে নিব আমাদের সেফগার্ড হিসেবে। এই রিলেটেড ডকুমেন্টেশনের মধ্যে আমার কাছে কি থাকবে দেখেন, অডিট ডকুমেন্টেশন শুড ইনক্লুড দ্য অ্যামাউন্ট বিলো হুইচ মিসস্টেটমেন্টস আর কনসিডার্ড ট্রিভিয়াল, যে কোন জায়গায় আমরা এটাকে ট্রিভিয়াল বা ইমম্যাটেরিয়াল হিসেবে চিন্তা করেছি, অল মিসস্টেটমেন্ট অ্যাকুমুলেটেড, সেগুলো আমার ওয়ার্কিং পেপার ফাইলে থাকবে। দ্য অডিটরস কনক্লুশন রিগার্ডিং ম্যাটেরিয়ালিটি অফ আনকারেক্টেড মিসস্টেটমেন্ট, যে আনকারেক্টেড মিসস্টেটমেন্ট আছে সেটা ম্যাটেরিয়াল নাকি ম্যাটেরিয়াল না সেই সম্পর্কে অডিটরের কনক্লুশনও ওয়ার্কিং পেপার ফাইলে থাকবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি বুঝতেছি ক্লাস? জি স্যার। জি স্যার। ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স এন্ড কম্পারেটিভস। ওপেনিং ব্যালেন্সের কথা বলা আছে আছে আপনাদের আইএসএ 510-এ। আপনাদের কিন্তু মূল আইএস গুলাও অন্তত জীবনে একবার হলেও পড়া উচিত। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন স্যার আইসে গুলো না, আইসে হ্যাঁ স্যার আইসে অডিট স্ট্যান্ডার্ড, মানে অডিট স্ট্যান্ডার্ড যেগুলো স্যার ওইগুলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস এন্ড অডিটিং, এগুলো পড়া উচিত। কিন্তু বইয়ের এই ম্যানুয়াল বা কেস পড়ে বা কিছু কেস প্র্যাকটিস করে পাশ করে যাবেন, কিন্তু আপনাদের নলেজটা রোবাস্ট হবে না, ভাস্ট হবে না। আর আপনি তো দিন শেষে ক্লেম করবেন
চার্টার অ্যাকাউন্টেন্ট। যদিও আর একটা প্রফেশনের লোকজন তো আমাদের বিরুদ্ধে খুব লেগেছে, তারাও অডিট করতে চায়। যাক, ওই আলোচনায় আর না যাই। আইটিপিও নাকি অডিট করতে চায়। জি এখন স্যার। সবাই অডিট করতে চায়। স্যার ওরা তো শুরু অবস্থা থেকেই এই স্যার পর্যায়ে আমাদের চলে দেখতে গেছে পারতো। আর কি। স্যার শুরু থেকে আমাদের দেখতে পারতো না আর স্যার। কয়দিন পরে আসতে পারে পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা বিবিএ এমবিএ করবে ওরাও করবে। হ্যাঁ, এসব কথা হচ্ছে, তো এসব আলোচনা হচ্ছে। যাই হোক, আমরা কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে ক্লাসে আলোচনা না করি, কারণ এখানে হয়তো আমাদের, যেহেতু আমরা ইয়ে দিয়েছি, অন্য প্রফেশনাল লোকজনও এখানে থাকতে পারে, সো আমরা কাউকে আন্ডারমাইন না করি। একটা জিনিস স্যার রেকর্ড হচ্ছে, তো এটা না বলাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কন্ট্রোভার্সিয়াল কথা না বলি। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স এখানে যেটা আছে, আমি আপনাদেরকে তো ডিটেইল লেকচার দিয়ে দিয়েছি। আমি মূল জিনিসটা বুঝিয়ে দেই আপনাদেরকে। ওপেনিং ব্যালেন্স একদম, আমরা যদি ক্রিটিক্যালি চিন্তা করি, তিন ধরনের ওপেনিং ব্যালেন্স আপনি পাবেন। তিন ধরনের কিরকম? একটা একটা হতে পারে আনঅডিটেড ওপেনিং ব্যালেন্স। কোনো কারণে, মনে করেন কোনো সুপার অ্যাবনর্মাল রিজনে, এটা নর্মালি হওয়ার কথা না, লাস্ট ইয়ারে ওই ক্লায়েন্টে অডিট হয় নাই, তাহলে আমার ওপেনিং ব্যালেন্সটা কি হবে? আনঅডিটেড। আর একটা হতে পারে, যেমন আমরা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কি জানি, লিস্টেড কোম্পানিতে টানা কত বছর অডিট করা যায়? 3 বছর স্যার, 3 বছর। 3 বছর। 3 বছর অডিট করতে পারে। সো ফোর্থ ইয়ারে এসে নতুন অডিটর চলে আসে। সো মনে করেন ফোর্থ ইয়ারে আপনার ফার্ম ওইখানে নতুন অডিটর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে, তাহলে কি হবে? ওপেনিং ব্যালেন্স অডিটেড বাই আদার অডিটর। আমি কি অডিট করছি? না স্যার, এক্সিস্টিং যে আমি অডিটর অডিট ছিল করি উনি। নাই। এইটা হচ্ছে সেকেন্ড সিচুয়েশন। থার্ড সিচুয়েশন কি হতে পারে? এই যে আপনি ফার্স্ট ইয়ার অডিট করলেন, আপনি সেকেন্ড ইয়ারে আবার অডিট করতে গেলেন, তাহলে ওপেনিং ব্যালেন্স কে অডিট করছে? অডিটেড বাই আস, আমরা নিজেরাই অডিট করেছি। তাহলে তিনটা সিনারিওর কথা বললাম। একটা হচ্ছে যে কোনো কারণে হতে পারে যে অডিট, এই যে এখানে বলাই আছে, ফর দ্য এনগেজমেন্ট ইজ অ্যান ইনিশিয়াল এনগেজমেন্ট, financial statement for prior period were not audited or audited by a predecessor auditor। যে দুইটা সিচুয়েশনের কথা আমি বললাম, যে হয় অডিট হয় নাই, অথবা হলেও কে করেছে? অন্য অডিটর করেছে। এই ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথম, এই দুইটার ক্ষেত্রে আমার সতর্কতা বেশি অবলম্বন করতে হবে, কারণ অডিট যদি না হয়ে থাকে তাহলে তো আমার কাজ আরো বেড়ে গেল। আর অডিট হলেও একটা জিনিস মাথায় রাখবেন, আমি এখানে মূল কথাটা বলে দেই। আইএসএ 510 আপনাকে বলেছে যে লাস্ট ইয়ারের বডি, মানে ওপেনিং ব্যালেন্স, মনে করেন অন্য অডিটর অডিট করেছে, তার উপরে দায় চাপিয়ে আপনি বললেন যে লাস্ট ইয়ারে তো অন্য কেউ অডিট করেছিল, সো ওপেনিং ব্যালেন্স নিয়ে আমি কাজ করি নাই, বা ওপেনিং ব্যালেন্স নিয়ে আমি কাজ করব না। এই রাইট আপনাকে আইএসএ 510 দেয় নাই। আইএসএ 510 বলেছে যে লাস্ট ইয়ারের এই ওপেনিং ব্যালেন্স অডিটেড হোক আর আনঅডিটেড হোক, বা অন্য কেউ অডিট করে থাকুক, আপনাকে ওপেনিং ব্যালেন্স চেক করতেই হবে। এই যে বলা হচ্ছে যে এই যে দেখেন, দ্য অবজেক্টিভ অফ দ্য অডিটর with respect to opening balance is to obtain sufficient appropriate audit evidence about whether opening balances contain misstatements that materially affects the financial current period's financial statements. তারপরে appropriate accounting policies reflected in the opening balances have been consistently applied in the current period's financial statements or changes there to। আচ্ছা, দুটো জিনিসের কথা বলেছে, আমি সহজে বুঝাই দেই লাইন বাই লাইন না পড়ে। প্রথমে আমাকে বলা হচ্ছে যে ওই ওপেনিং ব্যালেন্সের মধ্যে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কিনা, বা কোনো মিসস্টেটমেন্ট আছে কিনা যেটা আমার কারেন্ট পিরিয়ডের ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ম্যাটেরিয়ালি অ্যাফেক্ট করতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? ওপেনিং ব্যালেন্স কনফার্ম করতে হবে। প্রথমে আমি যদি আমার কাজ কি সেটা যদি বলি, আমি কি করতে পারি? তার লাস্ট ইয়ারের লেজারের সঙ্গে আমার যে ওপেনিং ব্যালেন্স আছে সেটা ক্রস চেক করতে পারি, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে ক্রস চেক করতে পারি। তারপরে আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই, বাট আইএসএ 510 বলা আছে যে আমি যদি চাই
ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে আমার যদি মনে হয় যে টু অবটেন সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, আমি যে প্রিডিসেসর অডিটর তার সঙ্গে যোগাযোগ করব, তার ওয়ার্কিং পেপার ফাইল আমি রিভিউ করব, তাহলে সেটাও আমি করতে পারি। এই রাইট কিন্তু ISA 510 আমাদেরকে দিয়েছে, যদিও আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই। আমরা নর্মালি তাদেরটাকে রিলাই করি। আর আপনারা দেখবেন যে অডিট রিপোর্টে আমরা আদার ম্যাটার প্যারাগ্রাফে বলে দেই যে লাস্ট ইয়ারের অডিটটা অন্য অডিটর করেছিল এবং তার অডিট ওপিনিয়ন কি ছিল সেটা আমরা বলে দিই। বাট আমাদের উচিত হচ্ছে যদি প্রয়োজন মনে করি, এটা আমরা আসলে অডিটরের দেখি যে লাস্ট ইয়ারের অডিটর কে ছিল, সো তাদের গুডউইলের উপরেও আমরা অনেকখানি রিলাই করি, অথবা অনেক সময় যদি মনে হয় আমরা নিজেরাই নিজেদের মতো কাজ করে নেই, কিন্তু ওয়ার্কিং পেপার ফাইল দেখার এই রেওয়াজটা বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। সেকেন্ড যে জিনিসটা বলা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি, আপনারা এটা সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং এ পড়ে এসেছেন যে, বা এটা আপনারা ইউনিভার্সিটি লেভেল বা অনার্স লেভেলেও পড়ে এসেছেন। আমরা পড়েছি না যে কনসিস্টেন্সি একটা প্রিন্সিপাল পড়েছি না? জি স্যার, জি স্যার, হ্যাঁ, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি সেই পলিসি বা প্রিন্সিপালে কি বলা আছে যে একটা অ্যাকাউন্টিং পলিসি যদি একবার ইউজ করা হয় সেটা ইয়ার টু ইয়ার কনসিস্টেন্টলি ফলো করে যেতে হবে, তাই না? জি স্যার। যে আমার মনে হলো এই বছরে একটা পলিসি নিলাম, পরের বছরে যে আরেকটা মন গড়া ভাবে আরেকটা পলিসি দিলাম, এটা আমি নিতে পারবো না। সো ওইটাই বলা হচ্ছে বি নাম্বারে যে কারেন্ট ইয়ারে যে যদি লাস্ট ইয়ারের কথা বলি, ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে যে অ্যাকাউন্টিং পলিসি অ্যাপ্লাই করা হয়েছিল কারেন্ট ইয়ারের ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্সের ক্ষেত্রেও ওই অ্যাকাউন্টিং পলিসি গুলো কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করা হয়েছে কিনা হলে ভালো কথা। যদি না হয়, এমন না যে চেঞ্জ করা যাবে না, আপনারা জানেন যে দুইটা কারণে চেঞ্জ করা যায়। একটা কারণ এটা সবারই জানা, যদি নতুন কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এসে পুরাতন কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে সুপারসিড করে। যেমন আমাদের আগে কি ছিল, লিজের ক্ষেত্রে আমরা যখন পড়েছি তখন লিজের ক্ষেত্রে ছিল আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল IS 17, আর এখন কি লিজের ক্ষেত্রে বলেন তো? IFRS 16 স্যার। 16। IFRS 16। সো চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি আমি আর IS 17 ইউজ করতে পারবো? না স্যার, ওটাকে সুপারসিড করে পারবো IFRS না। 16 কনভার্ট করা হয়েছে। এইটা হচ্ছে মেইন রিজন। আর একটা যেটা বলা হয় যে আমি মানে কোম্পানি এখন যে অ্যাকাউন্টিং পলিসি ইউজ করছে সেটার মাধ্যমে সে ইউজারকে যে ইনফরমেশন দিচ্ছে, সে যদি এইটার বদলে আরেকটা পলিসি ইউজ করে তাহলে সে ইউজারকে আরো মোর বেটার ইনফরমেশন প্রোভাইড করতে পারবে। সো এরকম যদি হয়, এই এই যুক্তি যদি সে দেখাতে পারে স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন সহ, তাহলে সে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে পারে। বাট অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করলে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা বলে, আপনি যে পলিসিটা চেঞ্জ করবেন সেখানে আপনাকে, এবং সেইটার যে নোট পলিসি সেইখানে প্লাস ফিনান্সিয়াল স্টেটমেন্টের নোট যেখানে ওর ডিটেল ফিগার আছে, দুই জায়গাতে আপনাকে কি করতে হবে? এডিকুয়েট ডিসক্লোজার দিতে ডিসক্লোজার হবে দিতে স্যার। হবে। দিতে হবে। জি ডিসক্লোজার স্যার। দিতে হবে এবং রিজনটাও সুন্দর করে এক্সপ্লেইন করতে হবে, জি তা না স্যার। হলে কিন্তু হবে না। জি স্যার, এটাই দেখছিলাম স্যার, সিএল এর বইতেও মেনশন করা আছে যে যদি আপনি এই এক্সিস্টিং এটাকে মেইনটেইন না করেন তাহলে আপনি কেন মেইনটেইন করেন নাই সেটা সুনির্দিষ্টভাবে আপনাকে খুব হ্যাঁ, ইজিলি এটা দিতে হবে, প্রেজেন্ট করতে হবে। দিতে হবে, রাইট। তাহলে ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে কি হলো, একটা হচ্ছে ব্যালেন্সের মধ্যে যদি কোনো মিস স্টেটমেন্ট থাকে যেটা আমার কারেন্ট ইয়ারের ফিনান্সিয়াল স্টেটমেন্টকে এফেক্ট করতে পারে ম্যাটেরিয়ালি, সেটা আমাকে দেখতে হবে। সেকেন্ড দেখতে হবে হচ্ছে ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে যে অ্যাকাউন্টিং পলিসি গুলো ইউজ করা হয়েছিল সেটা কনসিস্টেন্টলি কারেন্ট ইয়ারের ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়েছে কিনা, আর যদি চেঞ্জ করা হয় উইথ রিজন রিকোয়ার্ড জায়গাতে এডিকুয়েট ডিসক্লোজার দেওয়া আছে। এরপরে যেটা বলা হচ্ছে যে আমরা ওপেনিং ব্যালেন্স সম্পর্কে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করব। আর যদি দেখি, বলা হচ্ছে যে অ্যাবাউট ওয়েদার দ্য ওপেনিং ব্যালেন্স কন্টেইন মিস স্টেটমেন্টস দ্যাট ম্যাটেরিয়ালি এফেক্ট দ্য কারেন্ট পিরিয়ডস ফিনান্সিয়াল স্টেটমেন্ট বাই, যেমন আমি আমার আর্টিকেলশিপ হচ্ছে 2006-এর অক্টোবর থেকে 9-এর অক্টোবর পর্যন্ত। ওই সময় যখন কাজ করতাম, আমি ফার্মের নাম বলবো না,
একটা ফার্মে অডিট করার পরের বছর যখন আমরা অডিট করতে যেতাম, ওপেনিং ব্যালেন্স নিয়ে রিস্টেটমেন্ট করতে করতে আমরা টায়ার্ড হয়ে যেতাম। তো ওই মানে কোনো একটা নতুন অডিটে গেলে যদি বুঝতাম যে এর আগে ওই ফার্ম অডিট করেছে, তখন বুঝতাম যে এবার আমাদের খবর আছে। তো এখানে ওইটাই বলা হচ্ছে, যদি আপনার মনে হয় যে প্রাইর পিরিয়ড ব্যালেন্সের মধ্যে ওপেনিং ব্যালেন্সের মধ্যে মিস স্টেটমেন্ট আছে, তাহলে কি করতে হবে? ডিটারমাইন ওয়েদার দ্য প্রাইর পিরিয়ড ক্লোজিং ব্যালেন্স হ্যাভ বিন কারেক্টলি brought forward to the current period or when appropriate have been restated। যদি কারেক্টলি আনা হয় তাও ঠিক আছে, আর যদি রিস্টেটমেন্টের প্রয়োজন হয় তাহলে আমাকে রিস্টেটমেন্ট করতে হবে। ডিটারমাইনিং ওয়েদার দ্য ওপেনিং ব্যালেন্সেস রিফ্লেক্ট দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং পলিসিস, ওই যেটা বললাম কারেন্ট ইয়ারে যে পলিসিসটা আমরা ইউজ করেছি এবং ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে এটা কনসিস্টেন্ট কিনা। পারফর্মিং অন অর মোর অফ দ্য ফলোইং, এই যে দেখেন বলতেছে, whether the prior financial statements were audited, reviewing the predecessor auditor's working papers to obtain evidence regarding the opening balance। পাওয়া গেল জিনিসটা? আমাদের দেশে যদিও প্র্যাকটিস নাই। এবং ইন্টারেস্টিংলি আপনাদের বলি, আমি যদি আমার পার্সোনাল লাইফের কথা বলি, ব্রাক এখন কি করে জানি না, আমাদের যে ব্রাক এনজিও, ওদের নিয়ম ছিল হচ্ছে একটা লোকাল ফার্ম থাকবে, একটা ইন্টারন্যাশনাল ফার্ম থাকবে। তো আমরা ফার্স্ট ইয়ার, আমরা 3 বছর অডিট করেছিলাম আমি যখন ছিলাম অডিট ম্যানেজার হিসেবে। তো ফার্স্ট ইয়ার আমরা মালয়েশিয়া থেকে এনেছিলাম আমাদের যে বেকার টেলির যারা উম, ওইখানকার রিপ্রেজেন্টেটিভ। সেকেন্ড ইয়ার এনেছিলাম অস্ট্রেলিয়া থেকে। তো অস্ট্রেলিয়ার যে ম্যানেজার আসছিল সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে প্রথম বছর যখন তুমি অডিট করছিলা তখন কি আগের বছর প্রায়র ইয়ার অডিটরের ওয়ার্কিং পেপার ফাইল দেখছিলে কিনা। আমি এটা কিন্তু তখন জানতাম না, অথচ আমি কিন্তু তখন পাস করে গেছি। সম্ভবত আর্টিকেলশিপ বাকি ছিল, এখনো আমি মেম্বার হই নাই। আমি ওর কথাতে খুব আশ্চর্য হইলাম, বললাম যে না দেখি নাই। আমার বললো এটা তো তোমার দেখা উচিত ছিল। তো ওর সঙ্গে এটা নিয়ে আর বেশি আলোচনা হয় না। আমি বাসায় এসে ওই দিন রাত্রে ISA 510 বের করছি। বের করে দেখলাম যে, তা আপনাদের মতো এরকম তো এত সুন্দর সুন্দর ম্যানুয়াল আমাদের সময় ছিল না। সো দেখলাম যে ঠিকই ISA 510-এ বলা আছে যে আমার কি করতে হবে, প্রিডিসেসর অডিটরের ওয়ার্কিং পেপার ফাইল দেখতে হবে। যেটা বললাম, আমাদের দেশে তো এই প্র্যাকটিসটা নাই। আমাদের দেশে তোকে দেখতে চাইলে তো লোকজন খেপে যাবে, তাই না? আমরা তো এখনো ওরকম রিজনেবল বা লিবারেল এখনো হই নাই। এরপরে বলতেছে, evaluating whether the audit procedures performed in the current period provide evidence relevant to the opening balance। আমরা কারেন্ট পিরিয়ডের বিভিন্ন জিনিস দেখেও আমরা আহ, বুঝতে পারি। যেমন দেখেন এখানে কিছু কিছু উদাহরণ দেওয়া আছে। চেকিং রিসিপ্ট ফ্রম ওপেনিং রিসিভেবল, যেমন লাস্ট ইয়ারের অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যদি কারেন্ট ইয়ারে কালেকশন হয়, তাহলে আমরা বুঝতে পারি যে না, ওই অ্যাকাউন্ট রিসিভেবল ঠিক আছে। আবার লাস্ট ইয়ারের অ্যাকাউন্টস পেয়েবল থেকে যদি কারেন্ট ইয়ারে পেমেন্ট হয়, তাহলে আমরা বুঝতে পারি যে কি আছে, ওই ওপেনিং ব্যালেন্স পেয়েবলটা ঠিক আছে। আবার ইনভেন্টরির ক্ষেত্রে আমরা কোনো একটা কাট অফ ডেট ইউজ করে ফিজিক্যালি ভেরিফিকেশন করে ওটাকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা ব্যাক ডেটে যেতে পারি, সেটাও আপনারা জানেন। আর একটা কি করতে পারি, থার্ড পার্টির কাছে আমরা কনফার্মেশন পাঠাতে পারি, যাদের কাছে এই ব্যালেন্স গুলো ছিল, সো তাদের কাছে কনফার্মেশন পাঠাতে পারি। যেমন আমরা তো নর্মালি আমাদের ইয়ার এন্ডিং ব্যালেন্সের ক্ষেত্রে তো কনফার্মেশন পাঠাই। আর একটা যেটা কম্পারেটিভ, সেটা হচ্ছে ISA 710, কম্পারেটিভ ইনফরমেশন করসপন্ডিং ফিগার্স অ্যান্ড কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। সো এটাও আমাদেরকে দেখতে হবে। এখানে একটা জিনিস বলি, আমরা একটা ভুল কথা বলি। লাস্ট ইয়ারের যে ফিগার গুলো থাকে, আমরা এটাকে বলি কম্পারেটিভ ফিগার। এটা কিন্তু ভুল। ISA 710 অনুযায়ী এটাকে কি বলা হয়? করসপন্ডিং ফিগার। এটা মাথায় রাখবে। তো ওপেনিং ব্যালেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা, এখানে কি সবাই আমরা মোটামুটি প্র্যাকটিক্যালি অডিট করা স্টুডেন্ট, নাকি ওই যে আমরা এখনো ইসে আছি, কি তো বলে, এখন তো মনে হয় PL পর্যন্ত পরীক্ষা দেওয়া যায় প্রি আর্টিকেলশিপ নিয়ে, বা ওই যে অন টাইম ওয়েভার নিয়ে, নাকি যেন একটা আছে অন জি টাইম। স্যার, স্যার ওই যে সিএল ওয়ান এর ইয়ার স্যার অফার স্যার সিএল ফার্মেসি স্যার রানিং অডিটে স্যার।
অথবা স্যার ওই যে সিএল এ কেউ যদি 4 সাবজেক্ট পাস করে রিলিভেন্ট সাবজেক্ট গুলো হয়তো পিএল এ পরীক্ষা দিতে পারে স্যার। না, তার মানে আমি অনেকে। যেটা জানতে চাচ্ছি যে আমরা এখানে এমন স্টুডেন্টও আছি যারা এখনো প্র্যাকটিক্যালি ফার্মে এসে অডিট করি নাই, তাই তো? জি স্যার। স্যার আমার একটা বিষয় একটু জানার ছিল যদি হ্যাঁ, বলেন। প্রিভিয়াস ইয়ারের যে রিপোর্টটা ছিল অডিট রিপোর্টটা, সেখানে উনি হ্যাঁ, ডিসক্লেমার দিছে ফর সাম রিজন ছিল, মানে হ্যাঁ, বিভিন্ন মানে অনেকগুলো হেডের মধ্যে উনি কোনো সাপোর্টিং ডকুমেন্ট পান না, এই জন্য উনি ডিসক্লেমার অপিনিয়ন দিছে। আমি হ্যাঁ, যে বছর অডিটে গেলাম ওই বছর ওরা সবকিছু আপ টু ডেট মেনটেন করছে, লস রেগুলেশন সবকিছু মেনটেন করে করছে। বাট স্যার হ্যাঁ। আমার এই ক্ষেত্রে স্যার অপিনিয়নটা কি কোনো কোয়ালিফাইড অপিনিয়ন হবে প্রিভিয়াস এর কারণে? না, 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 আপনার ইয়ারে যদি আপনাকে সে ওই উনি যে যে গ্রাউন্ডে উনি ডিসক্লেমার দিয়েছেন, জি স্যার। আপনাকে যদি এখন সে সবকিছু দেখায়, সেটা বোথ প্রায়র পিরিয়ড প্লাস কারেন্ট পিরিয়ড, তাহলে তো আপনার ডিসক্লেমার ওপিনিয়ন থাকবে না। তার মানে স্যার সেই ক্ষেত্রে আমাকে ওই যে প্রায়র ইয়ারের যে ডিসক্লেমার যে গ্রাউন্ড গুলো ছিল না, স্যার আপনি ওই ওই যে গ্রাউন্ড ইয়ে গুলো। দিবেন, আমরা যেটা করি আমাদের যেটা প্র্যাকটিস, আপনি জি স্যার। যখন অডিট রিপোর্ট লিখবেন, অডিট রিপোর্টের মধ্যে আপনার একটা আদার ম্যাটার প্যারাগ্রাফ থাকবে। জি সেই স্যার। প্যারাগ্রাফে আপনি বলে দিবেন যে লাস্ট ইয়ারে অমুক অডিটর অডিট করেছিল এবং সে ডিসক্লেমার ওপিনিয়ন দিয়েছিল, সেটা আপনি দিয়ে দিবেন। স্যার সেটা কিন্তু ঠিক আছে স্যার, মানে জি কিন্তু স্যার। স্যার আপনার আপনার পিরিয়ডে এসে যদি সে আপনাকে সবকিছু দেখায়, তাহলে তো আপনার তো ডিসক্লেমার দেওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ আপনি তো সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স পেয়ে অ্যাপ্রোপ্রিয়েট গেছেন। জি স্যার, হ্যাঁ জি হ্যাঁ, স্যার। তাহলে তো আর আপনি ডিসক্লেমার দিবেন। না স্যার, মানে এই ক্ষেত্রে স্যার আমার জাজমেন্ট কি জাস্ট এই যে ও যদি কোনো বছর কারচুপি করে তার অ্যাকাউন্টটাকে ওভার স্টেটেড দেখে এবং অডিটর তো না, সাপোর্টিং এই মানে। ক্ষেত্রে আপনার, আমি যেটা বলি, এই ক্ষেত্রে আপনার যেটা রেসপন্সিবিলিটি হচ্ছে, যেমন আমরা একটু আগে দেখলাম যে আমি চাইলে লাস্ট ইয়ার অডিটরের ওয়ার্কিং পেপার ফাইল দেখবো, কিন্তু লাস্ট ইয়ার অডিটর অলরেডি বলছে যে এই ক্ষেত্রে আমাকে কি দেয় নাই, এভিডেন্স দেয় নাই। তাই নাই, সো জি তাহলে তো স্যার। তার ওয়ার্কিং পেপার ফাইল দেখে আমার লাভ নাই, আমাকে যেটা করতে হবে এডিশনালি, উনি যে যে গ্রাউন্ডে ডিসক্লেম করেছেন ওই জি। ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে সেই গ্রাউন্ডের এভিডেন্স আমাকে কিন্তু গ্যাদার। ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে গ্যাদার করতে হবে, তাই তো স্যার? ওপেনিং আমার বছরের ব্যালেন্স তো আমি দেখবোই, আর ওপেনিং ব্যালেন্স তো সে কোশ্চেন করে রাখছে না। জি জি স্যার। সো ওই ওপেনিং ব্যালেন্সেরও আমাকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে হবে, কারণ ওপেনিং ব্যালেন্সে তো আমার ইয়ারের ক্লোজিং ব্যালেন্সে তার একটা ইম্প্যাক্ট আছে না। অবশ্যই আছে স্যার, কারণ ওখানে যদি ওভার স্টেট করে রাখি তাহলে হ্যাঁ, আলটিমেটলি হ্যাঁ, আমার হ্যাঁ। এখানেও ওভার স্টেটে সো থাকবে। আমাকে, আমার কিন্তু তখন এমনি আমার দায়িত্ব, তখন দায়িত্ব আরো বেড়ে যাবে এই সেন্সে, যেহেতু লাস্ট ইয়ারে অডিটর এটার জন্য ডিসক্লেম করে গেছে। সো আমার আরো জি স্যার। দায়িত্ব বেড়ে গেল যে ওই ফিগার গুলো এভিডেন্স ভালো মতো দেখা। স্যার যদি স্টিল না উনি আমাকে ওইগুলা সাপোর্টিং না দেখাতে পারে, মানে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট যদি আমি না পাই, বাট এই বছর যে লেনদেন বা ট্রানজাকশন গুলো ছিল ওই হেড গুলোর আন্ডারে, ওগুলো বাট কারেক্ট, বাট প্রিভিয়াস এর এররটা রয়েই গেল, সেক্ষেত্রে কি স্যার আমার ওপিনিয়ন কি কোয়ালিফাইড হবে? না, এখন এটা ডিপেন্ড করবে যে আপনার জাজমেন্ট অনুযায়ী আপনি ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে কতখানি সন্তুষ্ট। যেমন এই যে একটু আগে আমি বললাম যে অল্টারনেটিভ কিছু প্রসিডিউর আছে, কি আছে? আপনি দেখলেন যে লাস্ট ইয়ারের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল মনে করেন 10 কোটি টাকা, আপনি দেখলেন জি। যে তার 8-9 কোটি টাকা বা সব টাকা এই বছরে আদায় হয়ে গেছে, পেড করছে, তাহলে আচ্ছা তো এটা আদায়টা পেড। আপনি তো অল্টারনেটিভ ওয়েতে তো কনফার্ম করে ফেললেন। জি স্যার। অ্যাকাউন্টস পেয়েবলের টাকা পে অফ হয়েছে, আপনি অল্টারনেটিভ এইভাবে যদি আপনি মেজর হেডে কনফার্ম করে ফেলতে পারেন এবং ম্যাটেরিয়াল কিছু যদি আনকনফার্ম করা না থাকে, তাহলে জি। কিন্তু কোনো প্রবলেম নাই। কিন্তু এরকম ম্যাটেরিয়াল কিছু যদি থেকে যায় যেটা আপনি কনফার্ম করতে পারতেছেন না, জি তাহলে স্যার। কিন্তু আপনার রিপোর্ট কোয়ালিফাইড হয়ে যেতে পারে। এটাই কি স্যার, এটাই মানে উনি আমাকে সাপোর্টিং ডকুমেন্ট তো দেখাতে পারে নাই, বাট এই বছর ওগুলো ঠিকই দেখেছিল। ওনার বক্তব্য ছিল যিনি অডিট করছেন উনি হয়তো মানে ফিজিক্যালি না, ওরকম ভাবে কিন্তু চেক করতে ওপেনিং পারেন। ব্যালেন্সেরও তো, ওপেনিং ব্যালেন্সের ব্যাপারও তো আপনার স্যাটিসফ্যাকশন দরকার। জি স্যার। সেটা তাহলে সেটা আপনার নিজ দায়িত্ব তার কাছ থেকে নিয়ে নিতে হবে, বলতে জি হবে স্যার তাকে সেক্ষেত্রে দেখান না, এবার আমাকে দেখান। হ্যাঁ আমি সেটাই স্যার, সেটাই আমার প্রসিডিউর ছিল, বাট উনি আমাকেও দেখাতে পারে না, সেক্ষেত্রে তো স্যার অবশ্যই আমার রিপোর্ট স্যার মডিফাইড হবে, তাই না স্যার? হ্যাঁ, যদি না, এখন ওই যে আপনি এবারে যাবেন আপনি অল্টারনেটিভ অডিট প্রসিডিউরে, অল্টারনেটিভ প্রসিডিউর অ্যাপ্লাই করে আপনি যে যে ক্ষেত্রে কনফার্ম হতে পারবেন সে ক্ষেত্রে তো আপনার কোনো সমস্যা নাই। আর যে যে স্যার ক্ষেত্রে আপনি কনফার্ম হইতে পারবেন না, সেটা এবং দেখবেন যে ম্যাটেরিয়াল। আপনার ম্যাটেরিয়ালিটি লেভেল অনুযায়ী ম্যাটেরিয়াল কিনা। জি স্যার। যদি ম্যাটেরিয়াল সেটা থাকলে। ম্যাটেরিয়াল হয়, তাহলে আপনি বলবেন যে ওপেনিং ব্যালেন্সের এই জিনিসগুলো আমি কনফার্ম করতে পারি নাই। সো এটা, এটার জন্য আমি মানে আপনার যদি মানে আপনার ম্যাটেরিয়াল লেভেলের উপর হয় তাহলে আপনি বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন বলে দিবেন
যে ওপেনিং ব্যালেন্সের এই জিনিসগুলো আমি কনফার্ম করতে পারি নাই, এবং কোয়েরি করার পরেও আমাকে ম্যানেজমেন্ট স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন বা এভিডেন্স দিতে পারে, এইভাবে আপনি কোয়ালিফাই করে দিবেন। তাহলে স্যার আমার এটাকে গ্রাউন্ড ধরে নিয়ে আমি আমার ওপিনিয়নকে মডিফাই করে নিতে পারবো, তাই তো স্যার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ ঠিক আপনি আছে স্যার, থ্যাংক কনফার্ম না হয়ে তো, যেহেতু গত বছরে একজন কোশ্চেন করে গেছে, সো সেইটা যদি আপনি নিজে স্যাটিসফাইড না হন, আপনি সেটা কিন্তু ক্লিন হিসেবে ধরতে পারেন না। জি স্যার। জি স্যার, আমি সেটাই, কারণ আমার এখানে জেনারেল সেন্স, যদি আমি সেটাকে হাইড করে আমি আমার ওপিনিয়নটা না আনমডিফাইড না, দিয়ে সেটা যাই, করতে তার পারেন। মানে ওইটা কিন্তু স্যার পার পেয়ে গেল। আর স্টিল নাও তার হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টসটা কিন্তু ওভার স্টেট হওয়ার কারণে তার অ্যাসেটও বেশি দেখাচ্ছে স্যার। এরকম টাইপ মানে অ্যাসেটের সাইডে যে স্যার প্রবলেমটা ছিল, আর ওটা উনি ওভার স্টেট করার কারণে তাহলে স্যার তার অ্যাসেটটা অনেক, মানে স্যার প্রায় 100-200 কোটি টাকার মতো ওভার স্টেট দেখা দিলে তো স্যার সেটা না, স্টেট থেকে হয়ে তাহলে গেল। এখন ওই পুরো অ্যাসেটের ইয়ে আপনাকে এভিডেন্সে দেখাতে পারতেছে না। না স্যার, মানে যতটুকু স্যার এডিশন হয়েছে উনি অতটুকু দেখাতে পারেন। না, তাইলে তো হবে না, না তা তো হবে না। আগের এটাই স্যার। লাস্ট ইয়ারের ওপেনিং ব্যালেন্সের যদি আপনাকে ইয়ে না দিতে পারে, তো পুরোটার জন্যই মডিফাই করে দিব। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো মোটামুটি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা গোয়িং কনসার্ন। আপনারা প্রায় ইয়ার, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন, সার্টিফিকেট লেভেলে তো পড়ছেন মাল্টিপল চয়েস, এখন কিন্তু আসলে রিয়েল টেস্ট শুরু হবে আপনাদের সি এর। তো এই প্রফেশনাল লেভেলে লেখাপড়া শুরু করতে হয় হচ্ছে ফ্রম পাস্ট কোশ্চেন পেপার। আপনাদের দায়িত্ব হচ্ছে সব সাবজেক্টের পাস্ট কোশ্চেন পেপার গুলো জোগাড় করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে ফেলা, যে এই চ্যাপ্টারের যেমন এই যে চ্যাপ্টার 12, কোন কোন বছরে এই চ্যাপ্টার 12 থেকে কোশ্চেন আসছে, কোন কোন কোশ্চেনটা আসছে, এগুলো কিন্তু অ্যানালিসিস করে ফেলতে হবে আপনাদের, এক্সেলে হোক যেখানে হোক। তো দেখবেন যে এই গোয়িং কনসার্ন পারলে প্রতিবারই আসে। আমরা গোয়িং কনসার্ন বলতে কি বুঝি, কেউ বলেন তো একজন। স্যার গোয়িং কনসার্ন বলতে বুঝে প্রতিষ্ঠানটা নেক্সট 12 মান্থ মানে তার প্রতিষ্ঠানটা কন্টিনিউ করতে পারবে, এটাকে বলতেছি আমরা গোয়িং কনসার্ন স্যার। এই তো উল্টা কথা বললেন, আমি আচ্ছা ওইখানে স্যার, যাচ্ছিলাম, এটা আপনি কি তো বেশি 12 বুঝে মান্থ হবে ফেললেন। নাকি স্যার, মানে ভবিষ্যতে চলতে থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ও যেটা বলছে সেটাও রাইট, কিন্তু আমি ওখানে এখনো যাই নাই, ও সেখানে আগে চলে গেছে। নর্মালি গোয়িং কনসার্ন বলতে আমরা কি বুঝি, যে স্যার ফরসিয়েবল ফরসিবল, ফিউচার, ফরসিবল মানে ফিউচার, অনন্তকাল ধরে অনন্তকাল ধরে চলবে। জি স্যার। চলতে থাকবে। এখন ওই আমি ওইখানে যাচ্ছিলাম, যেটার উত্তর অলরেডি দিয়ে দিছে। এখন একজন অডিটরের পক্ষে একটা কোম্পানি অনন্তকাল ধরে চলবে কিনা, এটাকে আমার পক্ষে বলা সম্ভব? না স্যার। এটা কিন্তু বলা সম্ভব না। সো অডিটরের যেটা দায়িত্ব, এইটাই আমি যাচ্ছিলাম, ও বলে ফেলছে অলরেডি। অডিটরকে বলতে পারতে হবে নেক্সট 12 মান্থ চলবে কিনা। এই বছরের ডিসেম্বরের, মনে করেন ডিসেম্বর 24-এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনি অডিট করতে গিয়েছেন, ও 25-এর ডিসেম্বর পর্যন্ত চলবে কিনা, এই অ্যাসুরেন্স আপনাকে দিতে হবে। অ্যাসুরেন্স কিভাবে দিতে হবে? এই গোয়িং কনসার্নের যে আইএসএ 570 আপনাকে গোয়িং কনসার্ন টেস্ট করার জন্য যা যা বলেছে সবকিছু আপনাকে করতে হবে। সবকিছু করার পরেও যদি আপনার কাছে মনে হয় যে না, মনে হচ্ছে যে কোম্পানিটা আগামী 12 মাস চলবে, কিন্তু কোনো একটা অ্যাবনর্মাল কারণে 6 মাস পরে বন্ধ হয়ে গেল, তাহলে আপনার তো 12 মাসের কথা বলা উচিত ছিল, 6 মাস পরে বন্ধ হয়ে গেল, তখন আপনার বিরুদ্ধে তো অভিযোগ ওঠা স্বাভাবিক। অভিযোগ উঠলে যদি দেখা যায় যে আপনি আইএসএ 570-তে যা যা বলেছে সবকিছু আপনি কমপ্লাই করছেন, কিন্তু এমন কোনো সিমটম ছিল না যে কোম্পানি 6 মাস পরে বন্ধ হয়ে যাবে, তাহলে ইউ আর সেফ, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু যদি এরকম হয় যে না, আইএসএ 570 যেভাবে যা যা জাজ করতে বলেছে, এটা যদি অডিটর ঠিক মতো জাজ করতো, অডিটর ঠিকই বুঝতো যে কোম্পানি নেক্সট 1 ইয়ার চলবে না, তাহলে কিন্তু অডিটর হিসেবে আপনার নেগলিজেন্স প্রুভড হয়ে যাবে, ইউ উইল বি ইন ট্রাবল। বোঝা গেল আমার কথা? জি তাহলে স্যার। অডিটর স্যার হিসেবে আমাকে অ্যাসুরেন্স দিতে হবে কতদিনের? নেক্সট 12 মান্থ। নেক্সট 12 মান্থ পর্যন্ত স্যার। স্যার এবং এটা কিসের জন্য, কিভাবে করব? অ্যাজ পার আইএসএ 570 আমাকে যেভাবে করতে বলেছে। স্যার একটা কোশ্চেন ছিল এই ক্ষেত্রে, আমার বলবো স্যার? কি গোয়িং কনসার্ন নিয়ে? স্যার আমি গোয়িং কনসার্ন আগে পড়াই, তারপরে যদি কোশ্চেন থাকলে করবেন, নাকি এখনই করতে চান? না স্যার, তাহলে পড়ানো শেষে হয়তো পড়ানোর মধ্যে মিটিগেট হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি একটু মাথায় রাখেন, কারণ আমি পড়ানোর পরে কোশ্চেন আশা করি থাকার কথা না, থাকলে আমি দিব কোশ্চেনের আনসার। হ্যাঁ, তো আমরা কি করব বলতেছে, ওয়ার্ক টু বি ডান। অডিটর হিসেবে আমার কাজ কি? অডিটর হিসেবে আমার কাজ হচ্ছে ম্যানেজমেন্ট যে গোয়িং কনসার্ন বেসিস ইউজ করলো সেটার অ্যাপ্রোপ্রিয়েটনেস আমি দেখবো, আসলে ম্যানেজমেন্ট কোন কোন
বেসিসে সে বলতে চাচ্ছে যে তার কোম্পানিটা গোয়িং কনসার্ন হবে। সো আমরা অনেক কিছু দেখবো, এগুলো আবার পরেও আছে, রিপিটেশন হবে আর কি। এখানে আমি একটু কুইক যাই কারণ এগুলো একটু পরে আবার ফিনান্সিয়াল ইন্ডিকেটরের মধ্যে দেখবো। যে সিগনিফিক্যান্ট অ্যাকাউন্ট রিসিভেবল যদি সে আনপে করে থাকে, ইনভেন্টরি এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরির যদি নেট রিয়েলাইজেবল ভ্যালু কস্টের চেয়ে কম হয়, ম্যাটেরিয়াল নন কারেন্ট অ্যাসেটস আর নো লঙ্গার ইউজেবল ফিক্সড অ্যাসেট আছে, এটা থেকে আর রেভিনিউ জেনারেট করার সম্ভাবনা পড়ে আছে। ডেফার্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ওই যে IS-38 অনুযায়ী আমরা যে ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে যে ডেফার্ড ডেভেলপমেন্ট কস্ট আমরা ক্যাপিটালাইজ করি, দেখা যাচ্ছে যে এটা থেকে আসলে ফ্রুটফুল কোনো প্রোডাক্ট সে ভবিষ্যতে তৈরি করতে পারবে না। সাবসিডিয়ারিতে যে ইনভেস্টমেন্ট গুলো আছে তার ভ্যালু ডেটোরিয়েট করছে, মানে আমার যে কস্ট ভ্যালু তার চেয়ে কমে গেছে। তারপরে কি দেখতে বলতেছে আমাকে, যে আমি ফিউচার প্ল্যান দেখব, তার যে বিজনেস ফোরকাস্ট, ফিনান্সিয়াল ফোরকাস্ট এবং প্রজেকশন সেটা আমি দেখব। সেটা অবশ্যই কি হতে হবে, নট লেস দ্যান 12 মান্থস, সেটা 1 বছরের কম হতে পারবে না। আর যদি 1 বছরের কম হয় তাহলে আমি দোজ চার্জ উইথ গভর্নেন্স কে জানাবো এবং তাদেরকে বলবো যে তাকে এটা 12 মান্থ এক্সটেন্ড করতে বলেন, আর যদি না করে তাহলে আমি অডিট রিপোর্ট মডিফাই করব। তারপরে কি থাকবে, তার অনেক সময় বরোইং ফ্যাসিলিটিস থাকবে, যেটা হয়তো সামনে আর রিনিউয়াল হচ্ছে না, এরকম যদি অবস্থা হয়। তারপরে তাদের যে বোর্ড মিটিং এর মাইনরস গুলো আছে, করসপন্ডেন্স গুলো আছে, সেই জিনিসগুলো দেখবো। যদি তার কোনো মেজর কোনো কোর্ট কেস থাকে, লিগ্যাল অ্যাডভাইজারের কোনো কমেন্ট যদি থাকে, পোটেনশিয়াল গোয়িং কনসার্ন ইস্যু দিয়ে, এগুলো সব আমি দেখবো। এটা মোটা দাগে একটা আমরা কথা বললাম। এখন আমরা যদি স্পেসিফিক্যালি যাই, ISA 570 আমাদেরকে বলেছে 3টা ইন্ডিকেটরের মাধ্যমে আমি বোঝার চেষ্টা করব যে এই ক্লায়েন্টটা গোয়িং কনসার্ন হবে কি হবে না। একটা হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিকেশন, একটা হচ্ছে অপারেটিং ইন্ডিকেশন, আর একটা হচ্ছে আদার ইন্ডিকেশন। ফিনান্সিয়াল ইন্ডিকেশন কি, দেখেন এখানে অনেকগুলো ফিনান্সিয়াল ইন্ডিকেশনের কথা বলা আছে। নেট লায়াবিলিটিস অর নেট কারেন্ট লায়াবিলিটি পজিশন, যেটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। আর নেট লায়াবিলিটি মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের আমার এই নেট লায়াবিলিটিস বা ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস স্যার। কারেন্ট লায়াবিলিটিস। নেগেটিভ হওয়া মানে কি, কারেন্ট অ্যাসেটের চেয়ে কারেন্ট লায়াবিলিটিস বেশি না কম? বেশি স্যার। বেশি। কারেন্ট লায়াবিলিটিস যদি বেশি হয় তাহলে কি মিন করে, বলা কেউ বলতে পারবে? স্যার কোম্পানি এক্সটার্নালের কাছে দায়বদ্ধ, গোয়িং তার অর্থ কনসার্ন নগদ গোয়িং স্যার কনসার্ন নগদ স্যার তার যে নগদ পরিশোধ থেকে স্যার লাইবিলিটি বেশি স্যার, সেটা বুঝছি। আরে সেটা তো বোঝাই গেল। এই সিদ্দিকি না কে যেন বলতে চাচ্ছিলেন, কিছু বলবেন? গোয়িং কনসার্ন থ্রেড হয়ে যায় তখন। আরে গোয়িং কনসার্ন ট্রেড তো হয়েই যায়, আমি কি বলতে চাইলাম আপনারা কি উত্তর দিচ্ছেন? আর কেউ? সরি স্যার, আপনি তাহলে আবার একটু বলেন। এভাবে না বুঝলে তো প্রবলেম। আমার ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ, যেটার ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। আমি সুন্দর করে বুঝাই দেই, এটা সবসময় মাথায় রাখবেন। কারেন্ট অ্যাসেট আমরা কাকে বলি, যেটা নেক্সট 1 ইয়ারে ক্যাশে কনভার্টেড হবে, তাই না? জি স্যার। আর ইয়েস কারেন্ট প্লিজ। লায়াবিলিটিস কাকে বলি, নেক্সট অন ইয়ার যেটা নেক্সট 1 ইয়ারে আমাকে পরিশোধ করতে হবে। পেমেন্ট করতে হবে। তাহলে এই দুইটার পার্থক্য যদি নেগেটিভ হয় তাহলে কি ইন্ডিকেট করে, নেক্সট 1 ইয়ারে আমাকে এই কোম্পানিকে যে লায়াবিলিটি পরিশোধ করতে হবে সেই লায়াবিলিটি পরিশোধ করার ক্ষমতা ওর আছে? না স্যার, না স্যার, নেই। না স্যার। নাই। তার মানে কি লিকুইডিটি প্রবলেম, লিকুইডিটি জি ক্রাইসিস আছে। লিকুইড। তারপরে বলতেছে যে ফিক্সড টার্ম বরোয়িং, মানে এখানে যেটা বলা হচ্ছে যে মনে করেন সে টার্ম লোন নিছে, সেই টার্ম লোন গুলো শেষ হয়ে আসতেছে, কিন্তু ওইটা নতুন করে আবার নতুন করে রিনিউয়াল হবে সেরকম কোনো সম্ভাবনা নাই, বা নতুন কোনো রিনিউয়াল করবে না বলে ব্যাংক বলে দিছে। আর
excessive reliance on short term borrowing to finance long term asset. লং টার্ম অ্যাসেট বলতে যেটাকে আমরা ফিক্সড অ্যাসেট বলি, ট্যানজিবল ফিক্সড অ্যাসেট যেটাকে আমরা বলি, এখান থেকে তো আমি বেনিফিট পাবো। মনে মনে করেন যে যেটা 5 বছরের ইউজফুল লাইফ 5 বছর ধরে। এখন আমার যদি লং টার্ম অ্যাসেট আমি যদি শর্ট টার্ম ফাইন্যান্সিং দিয়ে পারচেস করি, তাহলে লিকুইডিটি মিসম্যাচ হয়ে যাবে না? কারণ আমি বেনিফিট পাবো, আমার ওইখান থেকে রেভিনিউ জেনারেশন হবে 5 বছর ধরে। আর শর্ট টার্ম মানে কি, আমাকে 1 বছরের মধ্যে ওইটা কিনতে যা করো, যে লোন নিয়েছি তা পরিশোধ করতে হবে। এটা কি সম্ভব? না। এটা কিন্তু সম্ভব না। আরো কথা হচ্ছে, আপনারা এটা জানেন তো, যে লং টার্ম বরোয়িং এর চেয়ে শর্ট টার্ম বরোয়িং এর ইন্টারেস্ট রেট বেশি হয় না কম হয়? বেশি হয়ে থাকে শর্ট স্যার। টার্মে কম হয় স্যার। শর্ট টার্মে কম হয়? বেশি হয়, শর্ট বেশি টার্মে হয়। বেশি হয়ে থাকে স্যার, বেশি হয়ে থাকে। সবসময় শর্ট টাইমে বেশি হয়। শর্ট টার্মে বেশি হয়, ভালো করে দেখতে। ইন্ডিকেশন অফ উইথড্রল অফ ফিনান্সিয়াল সাপোর্ট বাই ক্রেডিটর্স। সে হয়তো তার যে সাপ্লায়ার বা ক্রেডিটরের কাছ থেকে 2-3 মাসের বাকিতে র মেটেরিয়াল কিন্তু সে এই ফ্যাসিলিটি উঠাই দিছে, বলছে ক্যাশে না দিলে দিব না। নেগেটিভ অপারেটিং ক্যাশ ফ্লো ইন্ডিকেটেড বাই হিস্টোরিক্যাল অর প্রসপেক্টিভ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। হিস্টোরিক্যাল মানে যে বছর আমরা অডিট করতে গেছি ওই বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অথবা সে যে প্রসপেক্টিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেছে তার যে ক্যাশ ফ্লো। নর্মালি ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এরা তো অন্যকে লোন দেয়, এদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনেক সময় অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ হতে পারে। বাট আপনি মনে করেন কোন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অডিট করতে গেলেন, আর তার অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ, দিস ইজ এ হিউজ কনসার্ন। মাথায় রাখবেন, দিস ইজ এ হিউজ কনসার্ন। তার মানে বুঝতে হবে যে ওর লিকুইডিটির অবস্থা খুবই খারাপ। আপনাকে খুব কেয়ারফুলি সেখানে অডিট করতে হবে যে কোম্পানির গোয়িং কনসার্ন আসলে হবে কিনা। অ্যাডভার্স কি ফিনান্সিয়াল রেশিওস, আমরা ওই যে কারেন্ট রেশিও, কুইক রেশিও, গিয়ারিং রেশিও, যে সমস্ত রেশিও টেশিও আছে এগুলো ক্যালকুলেট করে দেখতে হবে। যদি দেখি যে সবগুলো অ্যাডভার্স, তাহলে বুঝতে হবে যে ওর লিকুইডিটি ক্রাইসিস আছে, কোম্পানি গোয়িং কনসার্ন থ্রেট চলে। সাবস্টেন্সিয়াল অপারেটিং লসেস মানে কিউমুলেটিভ অপারেটিং লস, তাহলে কি হবে? রিটেন আর্নিংস কি হবে, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। রিটেন আর্নিংস পজিটিভ হবে। স্যার নেগেটিভ হবে স্যার, অ্যাকুমুলেটেড লস লস হলে হইলে তো। কি হয়? রিটেন রিটার্নিং আর্নিংস এর নেগেটিভ নরমাল হবে ব্যালেন্স স্যার। কি, ডেবিট না ক্রেডিট? হ্যাঁ, রিটেন আর্নিং এর নরমাল ব্যালেন্স ডেবিট না ক্রেডিট? স্যার ক্রেডিট ব্যালেন্স হয় স্যার, ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট। হয়। লস হইলে ক্রেডিট হয় না ডেবিট হয়? স্যার লস হলে ডেবিট হবে স্যার। তাহলে কি নেগেটিভ হবে? আমরা নেগেটিভলি দেখাই না? জি স্যার, নেগেটিভ। তারপরে বলতেছে অর সিগনিফিকেন্ট ডেটোরিওরেশন ইন দ্য ভ্যালু অফ অ্যাসেটস ইউজ টু জেনারেট ক্যাশ ফ্লোস। ওই যে তার যে ফিক্সড অ্যাসেট গুলো আছে এগুলো সব মান্দাতার আমলের জিনিস, অনেক দিন ধরে ইউজ করতেছে, এখান থেকে আসলে আর নতুন রেভিনিউ বা ক্যাশ জেনারেট করা সম্ভব না। এগুলো ডিসকার্ড করে দিয়ে আসলে নতুন অ্যাসেট নেওয়ার দরকার। এরিয়ার্স অর ডিসকন্টিনিউয়েন্স অফ ডিভিডেন্ডস, যে কোম্পানি অনেকদিন ধরে ডিভিডেন্ড দেয় না অথবা ডিভিডেন্ড দিছে এরিয়ার হয়ে পড়ে আছে, ক্যাশ ক্রাইসিসের জন্য দিতে পারে নাই, এটা একটা সিগন্যাল। ইনএবিলিটি টু পে ক্রেডিটর্স অন ডিউ ডেট, ক্রেডিটর্স কে টাইমলি যে শিডিউলে তার পেমেন্ট করার কথা, যদি সে শিডিউল গুলো সে মিস করে। ইনএবিলিটি টু কমপ্লাই উইথ টার্মস অফ লোনস, লোনের টার্মস কন্ডিশন যদি সে মিস করে। লোনের টার্ম কন্ডিশন মিস করা মানে কি, যে ইনস্টলমেন্টের যে ডেট সেগুলো যদি সে মিস করে যায়। চেঞ্জ ফ্রম ক্রেডিট টু ক্যাশ অন ডেলিভারি ট্রানজেকশন উইথ সাপ্লায়ার, সাপ্লায়ার বললো যে তোমাকে আর আমি বাকিতে দিব না, ক্যাশ অন ডেলিভারি। ইনএবিলিটি টু অবটেইন ফাইন্যান্সিং ফর essential cash, essential new product development or other essential investment। আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল পড়ছি না? জি স্যার। 5টা লাইফ সাইকেল থাকে তাই না? জি সো স্যার। লাস্টেরটা হচ্ছে কি, ডিক্লাইনিং। যদি তার যে এক্সিস্টিং প্রোডাক্ট গুলার যখন ডিক্লাইনিং বা ম্যাচিউরড স্টেজে শেষ পর্যায়ে চলে যাবে, তখন তার উচিত কি, নতুন নতুন প্রোডাক্ট লাইন বের করা। এবং নতুন প্রোডাক্ট লাইন কি চাইলেই বের করা যায়? এই জন্য আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে না, রিসার্চ করতে হবে না? জি স্যার, রিসার্চ এন্ড ডেভেলপ। তো জি স্যার। এই রিসার্চ করার জন্য, নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য যদি তার টাকা না থাকে, তাহলেও বুঝতে হবে যে অবস্থা ভালো না।
আচ্ছা, এখন আজান দিচ্ছে, আমাকে বলেন আমরা কি ব্রেকে যাব নাকি আমি একবারে পড়ায় শেষ করে দিব? স্যার 9:45 তো জামাত স্যার। আচ্ছা, স্যার তাহলে কখন ব্রেক দিব? 8টা 40 থেকে 9টা, ওই টাইমটাতে ব্রেক দিন। আচ্ছা, 9:45। 8টা 40-এর আটটা দিকে যাই, তাই তো? জি স্যার, 8টা 40 থেকে 9টা। 8:45 দিয়ে স্যার, 8:45 থেকে একদম 9টা বা আচ্ছা, 9:15। 8টা 45 থেকে 20 মিনিট দিলাম, তাই তো? জি জি, জি স্যার। এক্স্যাক্টলি। ওকে। ঠিক আছে, ঠিক আছে, মনে করাই দিন আমাকে। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে অপারেটিং ইন্ডিকেশন। অপারেটিং ইন্ডিকেশনে কি বলতেছে যে ম্যানেজমেন্ট ইন্টেনশন টু লিকুইডেট দ্য এন্টিটি অর টু চিজ দ্য অপারেশন। ম্যানেজমেন্ট ডিসিশন নিলে কোম্পানি বন্ধ করে দিবে, তাহলে তো কোনো কথাই নেই, বন্ধ হয়ে যাবে। লস অফ কি ম্যানেজমেন্ট উইদাউট রিপ্লেসমেন্ট। আপনি অডিট করতে যেয়ে দেখলেন যে এমডি রিজাইন দিয়ে চলে গেছে, ফাইন্যান্স ডিরেক্টর রিজাইন দিয়ে চলে গেছে, সেলস ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর রিজাইন দিয়ে চলে যাচ্ছে, তাদের কোনো প্রপার রিপ্লেসমেন্ট হচ্ছে না, তখন বুঝবেন সামথিং রং। এই কোম্পানিতে নিশ্চয়ই বড় কোনো প্রবলেম আছে, তা না হলে এরকম বিগ শটরা সব খুলে যাচ্ছে কেন? লস অফ মেজর মার্কেট। মেজর মার্কেট হচ্ছে মানে যে সমস্ত মার্কেটে তার প্রোডাক্ট সে বিক্রি করতো, কম্পিটিটররা দখল করে নিচ্ছে। কি কাস্টমার? মেইন মেইন কাস্টমার গুলো তার সঙ্গে কন্ট্যাক্ট ক্যান্সেল করতেছে। ফ্রাঞ্চাইজিস, যারা তার ফ্রাঞ্চাইজি ইউজ করে তাকে ইয়ারলি ফ্রাঞ্চাইজি ফি দিত। লাইসেন্স অর প্রিন্সিপাল সাপ্লায়ার, যারা তার কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করতো, এরা সবাই কাছ থেকে, বা কি বা প্রিন্সিপাল সাপ্লায়ার, যা যে তার মেন ইয়েস র মেটেরিয়াল সাপ্লায়ার, সে যদি ডিফিকাল্টিতে পড়ে তাহলে কিন্তু প্রবলেম। লেবার ডিফিকাল্টিস, কিছু কিছু সেক্টর আছে যেখানে খুব স্কিলফুল ম্যান পাওয়ার দরকার। এই স্কিলফুল ম্যান পাওয়ার যদি আপনার না থাকে, হঠাৎ করে যদি ক্রাইসিস হয়ে যায়, তাহলে আপনার কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। শর্টেজ অফ ইম্পর্টেন্ট সাপ্লাইজ, এক্ষেত্রে আমি একটা উদাহরণ সে অনেকদিন থেকে দেই। আমি সালটা ঠিক ভুলে গেছি, 2010 থেকে 2015 সালের মধ্যে মনে হয় কোনো এক সময় ঘটনা। আমাদের দেশে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে না, লাফার শর্মা সিমেন্ট, নাম শুনছি? জি জি স্যার। এই লাফার শর্মা সিমেন্টের যে র ম্যাটেরিয়াল, যে পাথর, এটা আসে আমাদের যে সিলেটের ওই সীমান্ত দিয়ে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার এক প্রদেশ থেকে। তা হঠাৎ করে ইন্ডিয়ার ওই প্রদেশের যে লোকাল কোর্ট, সেখান থেকে রায় দিল যে বাংলাদেশের যে লাফার্জ সুরমা সিমেন্ট আছে, একে আর পাথর সাপ্লাই করা যাবে না। তখন বাংলাদেশে হুড় করে শেয়ারের প্রাইস পড়তে লাগে। ওরা তারপরে কি করলো যে দিল্লি সেন্ট্রাল হাইকোর্টে যে আপিল করলো যে আমাদেরকে কেন দেয়া হবে না, এটা বিবেচনা করা হোক, পুনর্বিবেচনা করা হোক। পরে দিল্লির হাইকোর্ট থেকে রায় দিল যে না, এদেরকে দিতে হবে। সো এটা যদি দিল্লির হাইকোর্টও বহাল থাকতো, তাহলে কি হতো, বাংলাদেশের লাফার্জ এর অপারেশন বন্ধ হয়ে যেত। ইমার্জেন্সি হবে হাইলি সাকসেসফুল কম্পিটিটর। যেমন আমরা নোকিয়ার কথা শুনছি, নোকিয়ার ফোনের ডিউরেবিলিটি আনবিলিভেবল। মনে করেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েছে, আষাঢ় মার্চে ফোন কয়েক টুকরা হয়ে গেছে, তারপরে ফোন নষ্ট হইতো না। প্রেমিক প্রেমিকার মধ্যে প্রবলেম হয়েছে, আষাঢ় মার্চে ফোন, তাও নষ্ট হইতো না। নোকিয়ার যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা ছিল সেটা হচ্ছে হার্ডওয়্যার। সে মনে করতো আমার ফোন তো সহজে নষ্ট হয় না, কে আমাকে মার্কেটে বিট করবে। এদিকে যে অ্যান্ড্রয়েড, মানে বিশেষ করে স্যামসাং এবং আইফোন, এরা যে সফটওয়্যারে ইনভেস্ট করে তাদেরকে যে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, এটা নোকিয়ার কোনো খবরই ছিল না। তারপরে কি হলো, মানে এত ডিউরেবল সেট প্রডিউস করতো সেই নোকিয়া, কি মার্কেট থেকে বের হয়ে গেল। তারপরে আমরা ইউনিভার্সিটিতে যখন পড়ছি তখন এটা ছিল, আমি জানি না এখন আপনাদের আইটি বইয়ে পাওয়া যায় কিনা, ফ্লপি ডিস্কের নাম শুনছি আমরা, ফ্লপি ডিস্ক। জি স্যার। জি শুনছি স্যার, শুনছি। ফ্লপি ডিস্ক এটা এমন একটা জিনিস ছিল, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমার তো 2000 থেকে 2005 সাল আমার ইউনিভার্সিটি লাইফ, ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমরা বিভিন্ন প্রেজেন্টেশন বা ইয়ে বিভিন্ন অ্যাসাইনমেন্ট জমা দিতে স্যাররা বলতো ফ্লপি ডিস্ক জমা দিবা। তো ফ্লপি ডিস্ক নীলক্ষেত থেকে টেস্ট করে মনে করেন ইউনিভার্সিটি হল পর্যন্ত আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এরকম রেকর্ডও আছে। সো ওই ফ্লপি ডিস্কের এই অবস্থা দেখে পরে আসলো কি, এখন কি আছে, পেন ড্রাইভ। পেন পেন ড্রাইভ। ড্রাইভ। এখন এই পেন ড্রাইভের যুগে যদি আপনি ফ্লপি ডিস্কের ব্যবসা করতে চান, হবে?
তো এইভাবে যদি দেখা যায় যে আপনি দেখেন যে আপনার ক্লায়েন্টের এমন কম্পিটিটর আসছে যে একে মার্কেট থেকে আউট করে দিতে পারে, তাহলে কিন্তু বুঝতে হবে কি তার লিকুইডিটি সরি গোয়িং কনসার্ন থ্রেট আছে। তারপরে বলতেছে আদার ইন্ডিকেটর। নন কমপ্লায়েন্স উইথ ক্যাপিটাল অর আদার স্ট্যাটিউটরি অর রেগুলেটরি রিকোয়ারমেন্টস। আমরা জানি, যেমন যদি আমি ব্যাংকের উদাহরণ দেই, ব্যাংকের কিন্তু মিনিমাম পেইড আপ ক্যাপিটাল কত থাকবে এটা কিন্তু বলা আছে। এখন মনে হয় কত, 500 কোটি টাকা? একসময় তো 400 কোটি টাকা ছিল, এখন মনে হয় এটা মনে হয় 500 কোটি টাকা করছে। ডিজিটাল ব্যাংকিং যখন আনছে তখন দুইটা ভাগ করছে, সম্ভবত এটা 2022 সালে। বয়স হয়ে গেছে তো আমি সব ভুলে যাই। তারপরে ওর যে ব্যাসেল 3 ক্যাপিটাল যেটাকে আমরা বলি, যেটা আগে ছিল ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, এখন হয়েছে সিআরএআর, তাই না? ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। এগুলো তো আপনাদের লয়ের জন্য দরকার, লয়ে এখান থেকে প্রশ্ন আসে না? বিভিন্ন ব্যাংকের সার্কুলার টার্কুলার থেকে তো লয়ে প্রশ্ন আসার কথা আমি যতদূর জানি। বিগত বছর প্রশ্ন দেখছি আমরা, কেউ কথা বলে নাই। বিগত বছরের প্রশ্ন দেখি নাই, না স্যার, দেখা হয়নি। তাইলে কেমনে হবে? সো আগে ছিল 10%, এখন হয়ে গেছে 12.5% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। সিআরএআর যে রেশিও ব্যাংকের ক্ষেত্রে এখন হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 12.5% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। সো এগুলো যদি না থাকে, বাংলাদেশ ব্যাংক পেনাল্টি করতে পারে। কোনো পেন্ডিং লিটিগেশন আছে, লিগ্যাল প্রসিডিংস, এটা যদি সাকসেসফুল হয়ে যায় কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। ল চেঞ্জ হয়ে গেল বা গভর্নমেন্ট কোনো পলিসি আসলো, যেমন এই গভর্নমেন্ট এসব করছে, যদিও আমি তো এটার কোনো রিফ্লেকশন দেখতেছি না। পলিথিনকে ব্যান করছিল একবার বিএনপির আমলে, শাহজাহান সিরাজ সাহেব যখন বন পরিবেশ মন্ত্রী ছিল, তখন যারা পলিথিনের ব্যবসা করতো ওদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল। এই সরকার এসব করছিল, কিন্তু আমি তো এর ইম্প্যাক্ট এখন মার্কেটে দেখি না। পলিথিন তো সমানে পাওয়া যায় দেখি। আনইনসুরড অর আন্ডার ইনসুরড ক্যাটাস্ট্রফিস হোয়েন দে অকার। মনে করেন যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বা কোনো একটা ডিজাস্টার হয়েছে, আপনার অ্যাসেটের ইন্স্যুরেন্স করা নাই অথবা আন্ডার ইন্স্যুরেন্স করা আছে। আন্ডার ইন্স্যুরেন্স করলে কি আমি পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবো? পাবো না। সো এরকম কারো ক্ষেত্রে কি হতে পারে? এগুলো যেটা বললাম এগুলো হচ্ছে গোয়িং কনসার্ন থ্রেটের ইন্ডিকেশন। একটা জিনিস মাথায় রাখবেন, গোয়িং কনসার্ন থ্রেট বা ইন্ডিকেশন থাকলেই যে কোম্পানি গোয়িং কনসার্ন হবে না এমন কিন্তু কোনো কথা নাই। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই সমস্ত ইন্ডিকেশন বিভিন্ন ফ্যাক্টর বা বিভিন্ন ভাবে কি করতে পারে ম্যানেজমেন্ট মিটিগেট করতে পারে। কিভাবে করতে পারে দেখেন, এখানে বলতেছে ক্যাশ ফ্লো প্রবলেম আছে, বিভিন্ন অল্টারনেটিভ সোর্সিং এর মাধ্যমে সে ইয়ে করতে পারে, কি করতে পারে, তার কিছু অ্যাসেট বিক্রি করতে পারে। এই যে লেখছে সাসেস বাই ডিসপোজাল অফ অ্যাসেট, অ্যাসেট বিক্রি করে তার ক্যাশ ফ্লো প্রবলেম সলভ করতে পারে। ব্যাংকের সঙ্গে কি করতে পারে, রিশিডিউলিং অফ লোন প্রিপেমেন্টস, লোন রিশিডিউল করতে পারে, অথবা শেয়ার হোল্ডারদের কাছ থেকে এডিশনাল ফাইন্যান্সিং নিতে পারে। এইভাবে কিন্তু সে মিটিগেট করতে পারে। তারপরে বলতেছে যদি সে প্রিন্সিপাল সাপ্লায়ার যদি সে লস করে, সেটা অন্য সুইটেবল অল্টারনেটিভ থেকে সাপ্লায়ার সে নিতে পারে। অডিটর হিসেবে আমার কাজ হচ্ছে সে যে বেসিসটা ম্যানেজমেন্ট যে বেসিসে বলতেছে যে কোম্পানিটা গোয়িং কনসার্ন হবে, সেটা জাস্টিফাইড কিনা আমাকে দেখতে হবে। তার কাছ থেকে এই ব্যাপারে আমরা ওই যে 580 অনুযায়ী যে রিটেন রিপ্রেজেন্টেশন নিব, সেখানে এই গোয়িং কনসার্নের কথাটা উল্লেখ থাকতে হবে। এবং গোয়িং কনসার্নের ব্যাপারে নোটস এর মধ্যে তাকে সাফিসিয়েন্ট ডিসক্লোজার দিতে হবে। আর লাস্টে যেটা বলা আছে যে যদি 12 মাসের কম হয় তার অ্যাসেসমেন্ট, তাহলে আমরা এটা অডিট রিপোর্ট মডিফাই করতে পারি, মানে হচ্ছে কোয়ালিফাইড অথবা অ্যাডভার্স ওপিনিয়ন দিতে হবে।
দ্য লিকুইডেশন বেসিস, যেটাকে আমরা বলি ব্রেকআপ বেসিস, এটা হচ্ছে মনে করেন যে এখন দেখা গেল যে কোম্পানি গোয়িং কনসার্ন হবে না, তাহলে গোয়িং কনসার্ন যদি না হয় তাহলে গোয়িং কনসার্ন বেসিসে আমরা যেভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করতাম সমস্ত অ্যাজাম্পশন এখন ভুল হয়ে যাবে। গোয়িং কনসার্ন বেসিসে আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা যাবে না। এইটা নিয়ে বলা আছে আমাদের আইএস 10-এ, ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, কিন্তু আইএস 10-এ কিভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করতে হবে সেই কথাটা আবার বলা নাই। বাট ওয়ার্ল্ড ওয়াইড একটা প্র্যাকটিস আছে যেটাকে বলা হচ্ছে, তার নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে কি বেসিসে? ব্রেকআপ বেসিসে। ব্রেকআপ বেসিস কি জিনিস? যেমন দেখেন, একটা উদাহরণ দিই আমি। ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আমরা যদি গোয়িং কনসার্ন হতো, ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে কি করতাম? আমরা অ্যাসেটটাকে হিস্টোরিক্যাল কস্টে রেকর্ড করি আর ডেপ্রিসিয়েশন চার্জ করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, তাই করি না জি স্যার। ব্যালেন্স শিটে? জি স্যার। জি স্যার। এখন বলতেছে আপনি এই কাজ করতে পারবেন না। কেন করতে পারবেন না? আপনার এই কোম্পানি তো আর কন্টিনিউ করবে না, গোয়িং কনসার্ন তো হবে না, কোম্পানি এখন বন্ধ হয়ে যাবে। তাহলে বলতেছে কিভাবে করতে হবে আপনার এই অ্যাসেটের রেকর্ড? বলতেছে করতে হবে নেট রিয়েলাইজেবল ভ্যালুতে, এনআরভি, যেটা আমরা কিসের ক্ষেত্রে বলে থাকি, ইনভেন্টরির ক্ষেত্রে। জি স্যার। এই অ্যাসেটটা আপনি এখন মার্কেটে বিক্রি করতে গেলে যে টাকা পাবেন এবং বিক্রি করতে গেলে যে টাকা খরচ হবে, তার মানে হচ্ছে পোটেনশিয়াল সেলিং প্রাইস লেস পোটেনশিয়াল সেলিং কস্ট দিয়ে যে টাকাটা হবে ওই টাকাটা এখন অ্যাসেট রেকর্ড। এবং লাইবিলিটিও এখন আপনি সেটেল করতে গেলে যে ভ্যালুতে সেটেলমেন্টটা করতে হবে সেই ভ্যালুতে রেকর্ড করতে হবে। বোঝা গেল? আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাপোর্ট বা কমফোর্ট লেটার ফ্রম প্যারেন্ট। মনে করেন আমাদের দেশে এটাও কিন্তু পরীক্ষায় আসে, সাপোর্ট কমফোর্ট লেটার নিয়ে। মনে করেন আমাদের দেশে একটা নতুন সাবসিডিয়ারি, নতুন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আসছে, মনে করেন তার প্যারেন্ট কোম্পানি আছে আমেরিকাতে, যেখানে ইউকে তো হতে পারে। এখন নর্মালি যেটা হয়, বিজনেসম্যানরা কখনোই কিন্তু প্রথম বছর থেকেই কখনো প্রফিটের চিন্তা করে না, যে একটা দেশের কালচার, একটা দেশের বিজনেস, তার এনভায়রনমেন্ট বুঝে না আমি ব্যবসা করি। মনে করেন প্রথম 2-3 বছর ধরে কোম্পানিটা লসে আছে, আপনি ফোর্থ ইয়ারে অডিট করতে গেছেন, দেখলেন যে লাস্ট 3 বছরের লস, আপনার একটা গোয়িং কনসার্ন থ্রেট। আপনি বললেন যে ভাই আপনি যে গোয়িং কনসার্ন বেসিসে করতেছেন, আমার তো মনে হচ্ছে আপনার গোয়িং কনসার্ন থ্রেট আছে, কোম্পানি তো বন্ধ হয়ে যেতে পারে। সে তখন বলবে যে না ভাই, আমার যে প্যারেন্ট কোম্পানি, আমার মূল যে কোম্পানি ইউএসএ তে, সে বলছে যে আগামী 5 বছর আমার যত ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে সে দিবে, কারণ সে জানে 5 বছর পরে এই কোম্পানি প্রফিটে আসবে। তখন আপনাকে বলতে হবে যে ভাই এটা তো মুখের কথাই হবে না, আপনি আপনার প্যারেন্টের কাছ থেকে সাপোর্ট বা কমফোর্ট লেটার আনেন। এটার কিন্তু দুইটা নাম, সাপোর্ট লেটার বা কমফোর্ট লেটার, যে কোনো একটা ইউজ হবে। তো এই সাপোর্ট লেটার কি করতে হবে? ওই প্যারেন্ট কোম্পানির বোর্ডে পাস, এই মাইনটস মাইনোটেড হইতে হবে, এবং তা ওই ডিরেক্টররা মাইনট সাইন করবে। এরপরে ওই কোম্পানির যে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ সে পাঠাবে আপনাকে এই সাপোর্ট লেটার। এখন এই সাপোর্ট লেটার পেলে খুশি হওয়া যাবে না। আমরা যেটা করতে পারি, ওই প্যারেন্ট কোম্পানির যে অডিটর, তার কাছ থেকে হেল্প নিতে পারি। কি হেল্প নিতে পারি? তাকে বলতে পারি যে ভাই তুমি দেখো তো যে মানে যে সাপোর্ট লেটারটা দিল এটা লিগালি এনফোর্সেবল কিনা, এটা আমাকে ল ভিউ পয়েন্ট থেকে দেখতে হবে। এটা আমি আমার দেশের কার লয়ারকে দিয়েও দেখাইতে পারি। সো লিগালি এনফোর্সেবল কিনা। আর একটা হচ্ছে প্যারেন্ট কোম্পানির কাছ থেকে আমার মেন যে সাপোর্টটা লাগবে, যে সে যে বলতেছে এই সাবসিডিয়ারি কোম্পানিকে সে সাপোর্ট দিবে, আসলে ওই ফিনান্সিয়াল সলভেন্সি তার আছে কিনা। দেখা গেলো সে নিজেই নিজেই টিম টিম করে চলতেছে, সে আর একজনকে কি সাপোর্ট দিবে। সো এই জিনিসটা আমি প্যারেন্ট কোম্পানির যে প্রিন্সিপাল অডিটর, তার কাছ থেকে এই সাপোর্টটা আমি নিতে পারি। বোঝা গেল সাপোর্ট লেটার, কমফোর্ট লেটার? জি স্যার, ক্লিয়ার স্যার। যদিও আপনাদের কাছে এখন নতুন বই চলে আসছে, এটা আমি খুব গুরুত্ব দিয়ে পড়াতাম, কারণ আপনাদের আগের ম্যানুয়াল গুলো ভুল ছিল। এখন তো নতুন ম্যানুয়াল চলে আসছে, নতুন ম্যানুয়ালে আশা করি ঠিক আছে।
2016 সালের জুন মাসে আমাদের ISA 500 চেঞ্জ হয়েছে। এখানে তিনটা মেজর জিনিস আসছে। একটা হচ্ছে আপনারা দেখবেন আগে লেখা থাকতো যে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, 2016 পর থেকে বলা হচ্ছে যে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন কথাটা বলা যাবে না, কি বলতে হবে? গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং। সো আপনাদের কোনো ক্লায়েন্ট যদি এখনো অ্যাজাম্পশন ইউজ করে, এটা ঠিক করে দিবেন কেটে। আর আপনারা জানেন যে আমাদের নতুন একটা রিপোর্টিং এর স্ট্যান্ডার্ড আসছে, সেটাও অনেকদিন হয়ে গেছে, ISA 701, যেটা পাবলিক ইন্টারেস্ট এন্টিটির জন্য, বিশেষ করে লিস্টেড কোম্পানির জন্য কি কি অডিট ম্যাটার্স অডিট রিপোর্টে উল্লেখ করতে হবে। সো সেকেন্ড পয়েন্টটা আসছে যে গোয়িং কনসার্নের কোনো ইস্যু আমরা চাইলে কি করতে পারি, কি অডিট ম্যাটার্সে দিতে পারি। বাট সবচেয়ে বড় চেঞ্জটা এসেছে 3 নম্বরে। যেমন আমরা যখন পড়েছি বা 2019 সাল বা 16 সালের আগে, এটা তো 16 সালে আসতে মনে অ্যাপ্লিকেশন ছিল মনে হয় 19 সাল থেকে মেবি, যে যখন কোম্পানির গোয়িং কনসার্ন থ্রেট থাকতো, সেক্ষেত্রে আমরা ইউজ করতাম হচ্ছে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ। আমি জানি না আপনারা পড়েছেন কিনা, না পড়ে থাকলে ভালো কথা, আর পড়ে থাকলে মাথা থেকে ফেলে দিতে হবে। এই 16 সালের চেঞ্জে বলা হচ্ছে যে গোয়িং কনসার্নের ইস্যুটা এত ইম্পর্টেন্ট যে গোয়িং কনসার্নের ইস্যুটাকে এখন আর ওই এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ বা অন্য কারো টাইটেলে সে আসবে না। আমরা যদি গোয়িং কনসার্নের কোনো ইস্যু অডিট রিপোর্টে উল্লেখ করতে চাই, তাহলে সে নিজেই একটা টাইটেল হবে। টাইটেলের নাম কি হবে? ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন। এটা মনে থাকবে? জি স্যার, ম্যাটেরিয়াল আনসার্টেনিটি গোয়িং কনসার্ন। তো গোয়িং কনসার্নের জিনিস আমরা কি অডিট ম্যাটার্সে দিতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোয়িং কনসার্নের কোনো জিনিস যদি আমরা অডিট রিপোর্টে দিতে চাই, তাহলে একটা ফিনান্সিয়াল অডিট রিপোর্টের মধ্যে নতুন একটা হেড যুক্ত হবে, তার নাম হবে ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন। আচ্ছা, গোয়িং কনসার্নে অনেক কিছু পড়লাম, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, স্যার যাই বলেন, এখন রিপোর্টের ক্ষেত্রে কি করব সেটা বলেন, পরীক্ষায় তো তাই আসে, তাই না? জি স্যার, জি স্যার। সো দেখেন, আমি ধাপে ধাপে বুঝাই দিচ্ছি, আমার এখানে খুব কম্প্রিহেন্সিভলি দেওয়া আছে। প্রথমে বলতেছে ইউজ অফ গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড নো ম্যাটেরিয়াল আনসার্টেনিটি এক্সিস্টস। মানে গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং ঠিক আছে, ম্যানেজমেন্টের যে অ্যাসেসমেন্ট, এবং কোনো ম্যাটেরিয়াল আনসার্টেনিটি নাই, এমন অবস্থায় অডিটর হিসেবে আমি কি করব? এই যে পড়ে আসলাম 2 নাম্বারটা, এইটা আমি দেখব যে এখন অডিটর হিসেবে আমি কি করব, কেয়াম হিসেবে কি অডিট ম্যাটার, আমি যদি লিস্টেড কোম্পানি হয় আমি দেখব গোয়িং কনসার্নের জন্য আমি কোনো কি অডিট ম্যাটার্স এর একটা পয়েন্ট দিতে চাই কিনা। দিতে চাইলে দিব, না দিতে চাইলে আমার রিপোর্টে এই গোয়িং কনসার্ন নিয়ে কিছু আসবে না। বোঝা গেল? বুঝছি তো নাকি বুঝি নাই? জি কেউ স্যার, কথা বল। আর একটু ক্লিয়ার ক্লিয়ার স্যার, করে ক্লিয়ার বলুন স্যার। স্যার। আমি বলতেছি যে প্রথম যে পয়েন্টটা, যে গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং ও অ্যাপ্রোপ্রিয়েট, কোনো ম্যাটেরিয়াল আনসার্টেনিটিও নাই, তাহলে অডিটর হিসেবে আমার অডিট রিপোর্টে কিছু আসবে কিনা? নর্মালি কিছু আসবে সেক্ষেত্রে না, তো বাট যদি এটা আমার লিস্টেড কোম্পানি হয়, আমি গোয়িং কনসার্নের ইস্যুটাকে কি অডিট ম্যাটার হিসেবে যদি দিতে চাই তো দিব, আর যদি দেওয়ার প্রয়োজন না থাকে তাহলে দিব না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এরপরে আসতেছে use of going concern basis of accounting appropriate but a material uncertainty exists। আগেরটাতে কি কোনো সমস্যাই ছিল না। সেকেন্ডটাতে বলতেছে যে গোয়িং কনসার্ন বেসিসটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু কি আছে? ম্যাটেরিয়াল রিয়েলি আনসার্টেনিটি আনসার্টেনটি। আছে। এই যে ম্যাটেরিয়াল আনসার্টেনিটি আছে, ম্যানেজমেন্টকে কি করতে হবে? এইটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের রেলিভেন্ট হেডে ডিসক্লোজার দিতে হবে, এবং ম্যানেজমেন্টের প্ল্যান কি, সেই আনসার্টেনিটিটাকে রিমুভ করার জন্য কিভাবে ডিল করবে সে সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। বোঝা গেল আমার কথা? যদি এরকম ডিসক্লোজার ম্যানেজমেন্ট দেয়
এবং এই ডিসক্লোজারে অডিটর স্যাটিসফাইড হয়, তাহলে কি করবে? অডিটর আনমডিফাইড ওপিনিয়ন দিবে। তার মানে ওপিনিয়ন প্যারাগ্রাফকে সে মডিফাই করবে না, কিন্তু সে কি করবে? সে একটা সেকশন যোগ করবে, ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন। এই সেকশনের মধ্যে ওই যে নোটে আর এই ম্যানেজমেন্ট ডিসক্লোজার দিয়েছে ওই নোটটাকে সে রেফার করে দিবে, রেফার করে দিয়ে বলবে যে ম্যাটেরিয়াল আনসার্টেনিটি আছে, কিভাবে এটা ওভারকাম করবে ম্যানেজমেন্ট সেটা বলে দিয়েছে, আমরা নোটটাকে রেফার করে দিব। দিবে একটা কথা আমরা লিখবো, the auditor's opinion is not modified in this regard। এই ক্ষেত্রে অডিটরের ওপিনিয়ন আমরা কি করি নাই? মডিফাই মডিফাই করি করি নাই। নাই। এইটা হচ্ছে একটা অপশন। এখন মনে করেন এডিকুয়েট ডিসক্লোজার দেয় না, অথবা এমন ডিসক্লোজার দিয়েছে যে ডিসক্লোজার পড়ে ইউজার কিচ্ছু বুঝবে না, ধরি মাছ নাচুই পানি, এমন একটা অ্যাম্বিগুয়াস ডিসক্লোজার দিয়েছে যে ডিসক্লোজার পড়ে কি কোনো কিছু উদ্ধার করা যায় না। এমন অবস্থা যদি হয়, তাহলে আমরা তো অডিট রিপোর্ট এখনো পড়ি নেই, ওই ম্যাটেরিয়ালিটির গ্রাভিটি অনুযায়ী অ্যাজ অ্যান অডিটর আইদার আমি কোয়ালিফাইড ওপিনিয়ন দিব যদি শুধু ম্যাটেরিয়াল হয়, আর যদি বোর্ড ম্যাটেরিয়াল এন্ড পারভাসিভ হয় তাহলে আমি কি দিব? অ্যাডভার্স ওপিনিয়ন দিব। তাহলে সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার? যদি জি স্যার। গোয়িং কনসার্ন অ্যাপ্রোপ্রিয়েট হয় কিন্তু ম্যাটেরিয়াল আনসার্টেনিটি থাকে, ম্যানেজমেন্ট যদি এডিকুয়েট ডিসক্লোজার দেয়, তাহলে আমরা ওপিনিয়নকে মডিফাই করব না, আমরা একটা হেডিং দিব ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন, সেখানে যে নোটে ডিসক্লোজারটা দেওয়া আছে ওইটাকে রেফার করে দিব। আর যদি সে এডিকুয়েট ডিসক্লোজার না দেয়, তাহলে আইদার আমি কোয়ালিফাইড অথবা অ্যাডভার্স ওপিনিয়ন দিব। বোঝা গেল তো? জি স্যার। আরে ভাই, রেসপন্স না করলে আমি ভার্চুয়াল ক্লাসে কি বুঝবো? আপনার জি তো কথা স্যার। বল- জি স্যার, জি স্যার, এটা ক্লিয়ার clear, স্যার, স্যার। ক্লিয়ার স্যার। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট আনউইলিং টু মেক অ্যাসেসমেন্ট অর এক্সটেন্ড ইটস পিরিয়ড অ্যাসেসমেন্ট, ওই যে 12 মান্থ যেটা ছিল সেটা যদি না দেয়, তাহলে ধরে নেওয়া হবে যে আমি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স পাই নাই। সেক্ষেত্রে আমার অডিট রিপোর্টে আইদার আমি কোয়ালিফাইড ওপিনিয়ন দিব অথবা ডিসক্লেমার ওপিনিয়ন দিব। আর বলতেছে ইউজ অফ গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমি বুঝতে পারতেছি অ্যাজ অ্যান অডিটর আমার কাছে তথ্য প্রমাণ যা আছে এই কোম্পানি নেক্সট 1 ইয়ার কন্টিনিউ করবে না, কিন্তু ম্যানেজমেন্ট জোর করে বলতেছে কন্টিনিউ করবে, সে গোয়িং কনসার্ন বেসিসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে, বাট আমি অ্যাগ্রি করি না। তাহলে আমি কি ওপিনিয়ন দিব? অ্যাডভার্স ওপিনিয়ন দিব। আমি অ্যাডভার্স ওপিনিয়নে বলে দিব ওপিনিয়ন প্যারাগ্রাফে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডু নট প্রোভাইড ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। এরপরে আছে লাস্ট যে পয়েন্টটা, কমিউনিকেশন উইথ দোজ চার্জ উইথ গভর্নেন্স। এই যে গোয়িং কনসার্ন যে ইস্যুগুলা যদি ম্যানেজমেন্ট আমাকে ঠিকমতো হেল্প না করে, আমি এই জিনিসগুলা দোজ চার্জ উইথ গভর্নেন্স এর কাছে মানে বোর্ড অফ ডিরেক্টরস এর কাছে তুলে ধরবো। কি জিনিস? whether the events or condition constitute a material uncertainty, whether management's use of going concern basis of accounting is appropriate কি appropriate না, the adequacy of related disclosureটা adequately দিয়েছে কি দেয় নাই, where applicable the implications of the auditor's report, অডিট রিপোর্টে কি ইমপ্লিকেশন আসে। আচ্ছা, আমরা বিরতির কাছাকাছি চলে আসছি। শুরুতে যেন কে একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, আপনার কোশ্চেনের অ্যান্সার না পেলে কোশ্চেনটা করেন। না স্যার, পেয়েছি। এই যে একটা ছিল কমফোর্ট লেটার, আর স্যার একটা হলো স্যার নতুন কোম্পানির ক্ষেত্রে যারা এখন অপারেশনে যায় নাই, ব্যাংক থেকে লং টার্ম লোন বা প্রজেক্ট লোন নিয়ে ওদের যে প্রতিষ্ঠান এস্টাবলিশ করতেছে, মেশিনারি ইনস্টলেশন করতেছে, সেক্ষেত্রে তাদের তো স্যার ইনকাম নেই, সেক্ষেত্রে কি স্যার গোয়িং কনসার্ন কোনো ইস্যু না, আছে স্যার? এখন একদম শুরুতে তো তার ইয়ে হইতেই পারে। এখন যদি ব্যাংকের সাথে মনে করেন 5 বছরের লোন নিয়েছে, তার মানে কি ব্যাংক তাকে তো অলরেডি 5 বছর বা 3 বছর সাপোর্ট দিবে, এই অঙ্গীকার তো ব্যাংক করছেই। জি স্যার, মানে প্রজেক্ট লোন আর কি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো তার তো ওই কমফোর্ট আছেই।
এটাই স্যার, থ্যাংক ইউ স্যার। সো গোয়িং কনসার্ন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি আমরা সব বুঝতে পারছি? আপনাদের কি ক্লিয়ার স্যার, স্যার ক্লিয়ার স্যার। এত দূর পর্যন্ত বুঝতে পারছি। ফিজিক্যাল ক্লাস হবে না আর? ফিজিক্যাল ক্লাসের কথা বারবার বলা হয়, তো হইতে তো দেখি না। নাকি আপনারাও অনলাইন ক্লাসেই হ্যাপি? না স্যার, অনলাইন ক্লাসের ইন্টারাকশন স্যার ভালো হয় না। স্যার একটা ফিজিক্যাল হলে ফিজিক্যালি ক্লাস ভালো হয় হবে স্যার। বলছিল স্যার, আমাদের যখন সার্কুলার হয়েছিল 4 তারিখে গত মাসে, তখন বলছিল যে প্রথম সপ্তাহে আপনাদের ইনিশিয়ালি অনলাইনে হবে, দেন হয়তো নেক্সট সপ্তাহ থেকে আবার ফিজিক্যালি, দেন থেকে স্যার প্রত্যেক সপ্তাহের শুরুর দিকে অনলাইনের এই স্যার রুটিন দিয়ে দিচ্ছে, এখনো ফিজিক্যাল ক্লাস ফিজিক্যাল ক্লাস হলে সবচেয়ে বিপদে পড়ে যারা চিটাগাং এ আছে, ওদেরকে রাখা হয় অনলাইনে। জি স্যার, ওই জি স্যার। হাইব্রিড পদ্ধতিতে ওরা কিছুই শুনতে পারে না, ওরা পড়ে বিপদে। এটাই স্যার একটা মানে মুশকিল। হ্যাঁ, পুরো বাংলাদেশে সবাইকে এনরোল করে ফেলে তারপরে এখন না, যদি ফিজিক্স আগে কিন্তু চিটাগাং এ ফিজিক্যাল ক্লাস হইতো, চিটাগাং এ ফিজিক্যাল ক্লাস হয়তো স্যার, হওয়াটা এখন বন্ধ হয়ে গেছে। হয়তো স্যার, কিন্তু এখন তো সবই স্যার অনলাইন হয়ে যাওয়াতে সেটা একটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে না, এটা একটা প্রবলেম হচ্ছে। আগে চিটাগাং এ ফিজিক্যাল ক্লাস হইতো। তো ঠিক আছে, আমরা একটা ব্রেকে যাই। ব্রেক কত মিনিট দিব? 20 মিনিট? জি স্যার। স্যার স্যার 20 20 মিনিট মিনিট। সাফিসিয়েন্ট স্যার। তাহলে 8টা 45 থেকে 9টা 5 8টা ইনশাল্লাহ। 55, 9টা 5। ঠিক আছে, ইনশাল্লাহ, জি স্যার। ওকে। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সালাম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে, অডিয়েবল আচ্ছা, স্যার। আমরা আর একটা টপিক করি, অলরেডি অনেক বেজে গেছে। আরো আরো 20-25 মিনিট থাকবেন তো, না? জি স্যার। ওকে। সাবসিকুয়েন্ট ইভেন্ট, যেটা হচ্ছে আইএসএ 560। আমি বলেছিলাম যে এই সাবসিকুয়েন্ট ইভেন্টের সঙ্গে রিলেটেড হচ্ছে IS 10, যেটা হচ্ছে ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাডজাস্টিং ইভেন্ট আর একটা হচ্ছে নন অ্যাডজাস্টিং ইভেন্ট। এটা আপনারা অ্যাকাউন্টিং এও পড়বেন। অ্যাডজাস্টিং ইভেন্ট কোনগুলো? দোজ দ্যাট হ্যাভ এভিডেন্স অফ কন্ডিশনস দ্যাট এক্সিস্টেড অ্যাট দ্য ডেট অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। মানে ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টের পিরিয়ডের মধ্যে যেটা আছে। যেমন আমরা যদি ইয়ার এন্ডিং 31 ডিসেম্বর 2024 ধরি, ওই 24-এর মধ্যে ওইটার আসলে ইন্ডিকেশন বা ওইটার ইফেক্ট ছিল। আর দোজ দ্যাট প্রোভাইড এভিডেন্স অফ কন্ডিশনস দ্যাট অ্যারাউজ আফটার দ্য ডেট অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। আর যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের পরেই আসলে জিনিসটা ঘটেছে। সো এইটার ক্ষেত্রে যেখানে আমার ডিসক্লোজার দেওয়ার দরকার ডিসক্লোজার দেবো, আর না হলে কিছুই করবো না। এখানে দেখেন অ্যাডজাস্টিং ইভেন্টের কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে। রিজলিউশন অফ এ কোর্ট কেস, মনে করেন আগে থেকে চলতে থাকা একটা কোর্ট কেস 25শে জানুয়ারিতে এসে রায় দিল, কিন্তু এটা তো আসলে 2024-এও আর কি এর ইফেক্ট ছিল। ব্যাংক্রাপসি অফ এ মেজর কাস্টমার, একটা কাস্টমার মনে করেন 25শে জানুয়ারিতে সে ব্যাংক্রাপ্ট হলো, কিন্তু আসলে তো সে একদিনে ব্যাংক্রাপ্ট হয় নাই, এই ইফেক্টটা আগেও ছিল। এভিডেন্স অফ দ্য NRV অফ ইনভেন্টরিজ, নেট রিয়েলাইজেবল ভ্যালু। ইনভেন্টরি জানুয়ারিতে এসে আমি দেখলাম যে ইনভেন্টরির NRV কস্টের চেয়ে কম, কিন্তু এটা তো আগে থেকেই ছিল, কারণ এই ইনভেন্টরি তো আমার 31 ডিসেম্বর থেকে ক্যারি ফরওয়ার্ড করা ইনভেন্টরি। ডিসকভারি অফ ফ্রড অর এরর, একটা ফ্রড বা এরর দেখা গেল 24-এ ঘটেছে, কিন্তু 25শে জানুয়ারি ফেব্রুয়ারিতে এসে এটা ধরা পড়লো। এই সমস্ত জিনিস হচ্ছে অ্যাডজাস্টিং ইভেন্ট, যে ক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে? ফিনান্সিয়াল স্টেটমেন্টে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এরপরে যে জিনিসগুলো আছে এটা হচ্ছে নন অ্যাডজাস্টিং ইভেন্ট। নন অ্যাডজাস্টিং ইভেন্টের ক্ষেত্রে আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমাদের কি দিতে হবে না, অ্যাডজাস্টমেন্ট দিতে হবে না, বাট ডিসক্লোজার দিতে হবে। যেমন সবচেয়ে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে যে লাস্টে যেটা আছে, ডিক্লারেশন অফ ডিভিডেন্ড। দেখা গেল মার্চের 20 তারিখে বোর্ড মিটিং হয়ে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো কোম্পানি, কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করে হচ্ছে কোম্পানির বোর্ড, কিন্তু এটা অ্যাপ্রুভ করে হচ্ছে AGM এ শেয়ার হোল্ডাররা।
সো যেটা হয় যে এই ডিভিডেন্ড এর ক্ষেত্রে লায়াবিলিটি ক্রিয়েট হয় যখন এটা এজিএম এ পাস হয়, তার আগ পর্যন্ত লায়াবিলিটি ক্রিয়েট হয়। এই জন্য জাস্ট একটা ডিসক্লোজার দিতে আমরা বলি এততম বোর্ড মিটিং এ বোর্ড অফ ডিরেক্টরস এত পার্সেন্ট ক্যাশ বা এত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, এইটুকুই আমরা বলি। বোঝা গেছে? আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা তিনটা ভাগে এই ইয়েটা বুঝবো, সাবসিকুয়েন্ট ইভেন্টটা, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখেন, আপ টু দা ডেট অফ দা অডিট রিপোর্ট, মনে করেন 31 ডিসেম্বর 2024 একটা কোম্পানিকে আমরা অডিট করে আমরা ধরলাম যে ওর বোর্ড মিটিং হয়েছে মনে করেন যে মার্চের 10 তারিখে। বোর্ড মিটিং এর পরে সে আমাকে আবার অ্যাপ্রুভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিল, আমরাও কাজ করলাম, আর একটু যদি কোনো কাজ থাকে তারপরে আমরা ডিভিসি নিলাম, নিয়ে আমরা অডিট রিপোর্ট ইস্যু করলাম মনে করেন মার্চের 15 তারিখ। তাহলে আপ টু দা ডেট অফ দা অডিট রিপোর্ট মানে হচ্ছে 15ই মার্চ 2025। এই জানুয়ারির 1 তারিখ থেকে 15ই মার্চ 2025 পর্যন্ত যদি কোনো সাবসিকুয়েন্ট ট্রানজেকশন যেগুলো হয়েছে বা মেজর কোনো সাবসিকুয়েন্ট ইভেন্ট যদি ঘটে থাকে, বলা হচ্ছে আইএসএ 560 অনুযায়ী ক্যারি আউট অডিট প্রসিডিউরস আউটলাইন্ড ইন আইএসএ 560। 560-তে আপনাকে যেভাবে অডিট করতে বলা হয়েছে আপনি অডিট করবেন। কিভাবে অডিট করতে বলা হয়েছে আমরা একটু পরে দেখব। Consider whether the appropriate amendments or disclosures have been made in the financial statements. এই 15 তারিখ পর্যন্ত যদি কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন থাকে অ্যাডজাস্টিং ইভেন্টের জন্য অথবা নন অ্যাডজাস্টিং ইভেন্টের জন্য, যদি কোনো ডিসক্লোজারের প্রয়োজন থাকে, সেই সমস্ত অ্যামেন্ডমেন্ট বা ডিসক্লোজার আমরা ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করব দেওয়ার জন্য। কনসিডার ওয়েদার দেয়ার ইজ এ নিড টু অ্যামেন্ড দ্য অডিট রিপোর্ট। এবং ম্যানেজমেন্ট যদি ঠিকমতো ডিসক্লোজার বা অ্যামেন্ডমেন্ট না দেয় তাহলে কি হতে পারে, আমার অডিট রিপোর্ট অ্যামেন্ড করা লাগতে পারে, মানে মডিফাই করা লাগতে পারে, লাগলে আমি অডিট রিপোর্ট মডিফাই করব। তার মানে হচ্ছে আমার অডিট রিপোর্টের ডেট পর্যন্ত, দ্যাট মিনস 15ই মার্চ 2025 পর্যন্ত মেজর যে সমস্ত সাবসিকুয়েন্ট ইভেন্ট ঘটবে সেটা আমাকে দেখতে হবে, চেক করতে হবে। কোনো অ্যামেন্ডমেন্ট থাকলে অ্যামেন্ডমেন্ট করতে বলতে হবে, কোনো ডিসক্লোজার দেওয়ার প্রয়োজন থাকে ডিসক্লোজার দিতে বলতে হবে ম্যানেজমেন্টকে। ম্যানেজমেন্ট যদি অ্যাগ্রি না করে, যদি এটার জন্য আমার অডিট রিপোর্ট অ্যামেন্ডমেন্ট করতে হয়, সেটা আমাকে করতে হবে। সেকেন্ডটা হচ্ছে বিটুইন দ্য ডেট অফ দ্য অডিট রিপোর্ট অ্যান্ড দ্য ডেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর ইস্যুড। বিটুইন দ্য ডেট অফ অডিট রিপোর্ট, আমাদের অডিট রিপোর্টের ডেট কত? 15ই মার্চ 2025। অ্যান্ড দ্য ডেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর ইস্যুড। এই যে ডেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর ইস্যুড, এটা বলতে কি বোঝায় কেউ বলতে পারবেন? কেউ জানি স্যার আমরা? এটা কি ওই যে শেয়ার হোল্ডারদের এজিএম এ যে ইস্যু করা হয় ওটাকে বুঝছে স্যার? মানে এজিএম এর আগে যে এজিএম এ তো ইস্যু করি না আমরা, এখন কি নতুন, আগে ছিল 14 দিন, এখন কোম্পানি অ্যামেন্ডমেন্ট হয়েছে কতদিন হয়েছে? 21 দিন। 21 দিন স্যার। 21 দিন আগে আমরা যে ফিনান্সিয়াল ডিক্লারেশন মানে স্টেটমেন্টটা ইস্যু নোটিশ করি, দেবে। সেই জি স্যার। ডেটটার কথা বলা হচ্ছে। মনে করেন আমরা 15 তারিখে অডিট রিপোর্ট দিলাম, এরপর ওরা তো ওই যে যারা অ্যানুয়াল রিপোর্ট করে লিস্টেড কোম্পানি, ওদের তো ডিজাইন প্রিন্ট ভেন্ডর থাকে, তাদের সঙ্গে কাজ করে মনে করেন সব কাজ টাজ করে, এখন তো সফট কপিও দেওয়া যায়, সফট কপি হার্ড কপি দুইটাই দেওয়া যায়। আমরা ধরলাম 30শে মার্চ, 30শে মার্চ তারা ঠিক করলো যে তারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইস্যু করবে টু দা শেয়ার হোল্ডার্স এবং রিলেটেড স্টেক হোল্ডার, যেমন যত রেগুলেটর আছে ডিএসসি, সিএসসি, ডিসেক, বাংলাদেশ ব্যাংক, যাদেরকে দেওয়ার তাদেরকে দিবে। তাহলে এই 15ই মার্চের 15 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত 2025 এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, তার মানে কি ঘটনাটা কখন ঘটলো? আমার অডিট রিপোর্ট ইস্যু করার আগে না পরে? আমার অডিট রিপোর্ট সাইন হওয়ার পরে পরে স্যার। পরে আমার sign অডিট করার রিপোর্ট ইস্যু করার পরে। issue করার পরে।
এখানে যেটা বলছে আইএসএ 560 যেটা বলছে, নো রেসপন্সিবিলিটি ফর ফার্দার ওয়ার্ক ইন দিস পিরিয়ড। নর্মালি আইএসএ 560 বলছে তোমার কোনো কাজ করার দরকার নাই। তারপরেও বলছে বাট ইফ দ্য অডিটর বিকামস অ্যাওয়ার অফ দ্য ম্যাটেরিয়াল ফ্যাক্টস, বলতেছে তারপরও যদি অডিটর এই 30 তারিখের আগে, 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যদি সে এমন কোনো কিছু জেনে যায়, তাহলে সে কি করবে, ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে পারে, টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করলে ম্যানেজমেন্ট যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আবার অ্যামেন্ডমেন্ট বা নতুন ডিসক্লোজার দিতে চাই দিবে, দিলে আবার বোর্ড মিটিং এ যাবে, বোর্ড মিটিং এ পাস হবে, সো অডিটর আবার নতুন করে অডিট রিপোর্ট ইস্যু করবে। এইটা একটা অপশন। অথবা ম্যানেজমেন্ট বললো যে ভাই আমি এত কোনো ঝামেলা করতে পারবো না, যা করছি হয়েছে, আপনি অডিট রিপোর্টও দিয়ে দিয়েছেন, আমি আর কিছু করবো না। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখনো কি হয় না, এজিএম কি হয়েছে? না স্যার, এজিএম এখনো হয় নাই। এজিএম এখনো হয় নাই। সো আমি এজিএম এ যে শেয়ার হোল্ডারদের বলতে পারি যে আমার অডিট রিপোর্ট ইস্যু করার পরে, বাট আপনাদের কাছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইস্যু করার আগে এরকম একটা ঘটনা ঘটছিল, আমি ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছিলাম এটাকে ঠিক করার জন্য, মানে ডিসক্লোজার বা অ্যামেন্ডমেন্ট করার জন্য, ম্যানেজমেন্ট করে নাই। সো আপনারা আপনাদের ডিসিশন নিবেন এই জিনিসগুলো বিবেচনায় নিয়ে, এটা আমি করতে পারি। এটা গেল সেকেন্ডটা। থার্ডটা বলতেছে আফটার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর ইস্যুড। তার মানে ঘটনাটা কখন ঘটেছে? 30শে মার্চের আগে না পরে? পরে। পরে স্যার, 30শে আফটার মার্চের বলছি পরে। স্যার। এখন ঘটনাটা 30শে মার্চের পরে তো ঘটেছে, এখন এজিএম এর আগেও হতে পারে, এজিএম এর পরেও হতে পারে। এই ক্ষেত্রেও একই কথা, নো রেসপন্সিবিলিটি ফর ফার্দার ওয়ার্ক ইন দিস পিরিয়ড, বাট ইফ দ্য অডিটর বিকামস অ্যাওয়ার অফ দ্য ম্যাটেরিয়াল ফ্যাক্টস, সে ম্যানেজমেন্টের সঙ্গে ডিসকাস করতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনের ক্ষেত্রে কি হতে পারে দেখেন, এখন ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অলরেডি ইউজারের কাছে চলে গেছে। সো এটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, ম্যানেজমেন্টকে কি করতে হবে, যে বলতেছে ডিসকাস উইথ ম্যানেজমেন্ট ওয়েদার টু উইথড্র দ্য ফিনান্সিয়াল স্টেট। ম্যানেজমেন্ট তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট উইথড্র করবে কিনা। ম্যানেজমেন্ট যদি উইথড্র করে তাহলে আমরা কি করব, আমরা আমাদের অডিট রিপোর্টও উইথড্র করব, আবার ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেঞ্জ হবে ও অ্যাপ্রুভ হবে, আমরা আবার অডিট রিপোর্ট ইস্যু করব, এভাবে আবার সবকিছু হবে। অথবা ম্যানেজমেন্ট কিছুই করলো না, এজিএম এর আগে হলে আমরা এজিএম এ যে বলবো। এখন ঘটনা হচ্ছে যদি এমন হয় যে ঘটনাটা এজিএম এর পরে ঘটেছে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাদের আইএসএ তে বলা হচ্ছে চিকিং লিগাল অ্যাডভাইস। আমাকে আমার লয়ারের কাছ থেকে লিগাল অ্যাডভাইস নিতে হবে যে আমার এখন কি করা উচিত। যেমন আমরা যখন পড়তাম তখন আমার লাইব্রেরিতে এখনো থাকার কথা, ইন্ডিয়া মানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার ওদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এইসব সিচুয়েশনে ছিল। আমরা তো তখন আসলে এত সুন্দর ম্যানুয়াল ছিল না, আমরা অনেক কিছু ঘাটতাম। তো ওই বই পড়েছিলাম, সেই বইতে ছিল কিরকম যে যদি আমি লিগাল অ্যাডভাইস নিয়ে লয়ার অ্যালাউ করে, আমি কি করতে পারি, বাংলাদেশের বহুল প্রচলিত একটা বাংলা এবং একটা ডেইলি ইংলিশ নিউজ পেপারে আমি ওইটা কি করতে পারি, ওইটা পাবলিশ করতে পারি, সার্কুলেট করতে পারি। হ্যাঁ, সার্কুলেট করতে পারি। করে আমি ইউজারদের অ্যাটেনশন নিতে পারি। কিন্তু লয়ার যদি বলে যে না, দেশের বিভিন্ন আইনে, কোন আইনে এটা আপনাকে পারমিট করে না, তাহলে কিন্তু আমি এটা করতে পারবো। বাট লিগাল অ্যাডভাইস আমার সেফগার্ডের জন্য আমাকে নিয়ে রাখতে হবে। এরপরে আসি যে আমরা কি অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করবো। যে প্রথমটা, আপ টু দ্য ডেট অফ দ্য অডিট রিপোর্ট, আমাকে বলছে যে 560 অনুযায়ী আমাকে সাবসিকুয়েন্ট ইভেন্ট দেখতে হবে। কি দেখবো, প্রথমে বলতেছে ইনকোয়ারিজ অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কাছে জিজ্ঞেস করবো যে ভাই আপনি কিভাবে সাবসিকুয়েন্ট ইভেন্ট গুলো দেখছেন, আপনার কাছে কোনো সাবজেক্টিভ জাজমেন্ট বা আপনার কাছে কোনো প্রিলিমিনারি ডাটা আছে কিনা, থাকলে সেটা নিব। তারপরে ম্যানেজমেন্টের কাছে জিজ্ঞেস করবো আপনারা নতুন কোনো কমিটমেন্টে গিয়েছেন কিনা, বড় ধরনের কোনো বরোইং বা গ্যারান্টি দিয়েছেন কিনা। তারপরে আমরা দেখব যে তারা বড় কোনো সেল করেছে কিনা, অথবা সেল অর ডিস্ট্রাকশন অফ অ্যাসেট, শেয়ার ডিবেঞ্চার ইস্যু করেছে কিনা।
কোনো রিস্কি এরিয়াতে কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা, প্রভিশন বা কন্টিনজেন্সি অ্যারাইজ করেছে কিনা, আনইউজুয়াল কোনো অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা এই মার্চের 15 তারিখ পর্যন্ত, মেজর কোনো ইভেন্ট বিশেষ করে গোয়িং কনসার্নের কোনো প্রবলেম অ্যারাইজ করেছে কিনা। এখন কথা হচ্ছে আমরা এগুলো কিভাবে দেখবো, এই যে আদার প্রসিডিউরে বলতেছে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে ম্যানেজমেন্টের প্রসিডিউরটা দেখবো, সে কিভাবে সাবসিকুয়েন্ট ইভেন্ট দেখে। আর আমি যেটা করব 2 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, যে ওই মার্চের 15 তারিখ পর্যন্ত তাদের বোর্ডের যত মিটিং মাইনুটস আছে, টপ লেভেল ম্যানেজমেন্টের যত মিটিং মাইনুটস আছে, সেগুলো আমরা দেখব। লেটেস্ট অ্যাকাউন্টিং রেকর্ডস মার্চের 15 তারিখ নিয়ে সেখানে একটু আমরা রিভিউ করে গো থ্রু করে দেখতে পারি। তারপরে ওই মার্চের 15 তারিখ পর্যন্ত তাদের কোনো লিটিগেশন বা ইয়ে আছে কিনা, লিটিগেশন মানে তারা কারোর নামে কেস করেছে কিনা বা কেউ কোম্পানির নামে কেস করেছে কিনা, সেটার তথ্য আমরা নিতে পারি। ও আচ্ছা, আর একটা জিনিস আছে, এটা পড়াই দেই নাকি? রিটেন রিপ্রেজেন্টেশন পড়িয়ে দিব। জি স্যার। ওকে, স্যার এটা হলে শেষ হয়ে যাবে চ্যাপ্টার। এটা হলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা পড়েছেন, আমি জাস্ট খুব সহজে বোঝাই দিচ্ছি। রিটেন রিপ্রেজেন্টেশন যেটা আমাদের আইএসএ 580 বলেছে, এটা আমরা ম্যানেজমেন্টের কাছে নেই অডিট রিপোর্টের একটা এভিডেন্স হিসেবে, এবং এটা বলা হচ্ছে এটা সাইন করবে ডিরেক্টররা, আর এটা নিতে হবে বিফোর সাইনিং অফ দ্য অডিট রিপোর্ট। অডিট রিপোর্ট সাইন করার আগে আমরা নিয়ে নিব। এবং রিটেন রিপ্রেজেন্টেশনে কি কি থাকে সেটা আপনারা জানেন, যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ প্রিপেয়ার করার দায়িত্ব যে ম্যানেজমেন্টের, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেওয়ার দায়িত্ব যে তাদের, তারা সমস্ত ইনফরমেশন সমস্ত ট্রানজেকশন আমাদের কাছে উপস্থাপন করেছে। আমরা যে সমস্ত মিস স্টেটমেন্ট পেয়েছি সেগুলো কোনোটাই ম্যাটেরিয়াল না, তাদের কোনো অ্যাসেট এনকাম্বার্ড আছে কি নাই, কন্টিনজেন্ট লায়াবিলিটি, এগুলো সব কিছু বলা থাকে। ডেট অফ রিটেন রিপ্রেজেন্টেশনস, এইটা বলা হচ্ছে date of the written representation shall be as near as practicable but not after the date of the auditor's report on the financial. নর্মালি ওই যে বোর্ড মিটিং এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ হয় ওই ডেটে হলেই হয়, অবশ্যই অডিট রিপোর্টের আগে হতে হবে, অডিট রিপোর্ট ডেটের পরে হলে হবে না। ডাউটস অফ doubts as a reliability. When the auditor concludes that representations about management responsibilities regarding the preparation and fair presentation of financial statements and information provided to the auditor are unreliable, যে রিপ্রেজেন্টেশন দিল যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে রেসপন্সিবিলিটি প্রিপারেশন এবং প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টের, এইটা আসলে রিলাই করা যাচ্ছে না, এই ডিসিশনে যদি অডিটর উপনীত হয় তাহলে অডিটর ডিসক্লেমার ওপিনিয়ন দিবে। রিটেন রিপ্রেজেন্টেশনস নট প্রোভাইডেড, ISA 580 records the following procedures to be followed where written representations are not provided. ম্যানেজমেন্ট যদি বলে যে না ভাই আমি রিপ্রেজেন্টেশন দিব না, তাহলে ব্যাপারটা নিয়ে আমার ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে হবে। রিভ্যালুয়েট দ্য ইন্টিগ্রিটি অফ ম্যানেজমেন্ট, এতক্ষণ পর্যন্ত বা মানে এতক্ষণ পর্যন্ত মানে হচ্ছে যে থ্রু আউট দ্য অডিট পিরিয়ড তারা যত ধরনের আমাকে এভিডেন্স দিয়েছে, রিপ্রেজেন্টেশন দিয়েছে, সব আমার কাছে এখন কোশ্চেনেবল হয়ে যাবে যে কেন সে আমাকে রিপ্রেজেন্টেশন দিতে চাচ্ছে না। Take appropriate action including determining the possible effect on audit report. নর্মালি রিপ্রেজেন্টেশন না দিলে আমরা দোষ চার্জ উইথ গভর্নেন্সের সঙ্গে যোগাযোগ করব। আর যদি ম্যানেজমেন্ট এই যে বলতেছে হোয়ার ম্যানেজমেন্ট ডাজ নট প্রোভাইড রিপ্রেজেন্টেশনস অ্যাবাউট ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস regarding the preparation and presentation of financial statements and the information provided to the auditor, the audit opinion will be a disclaimer. এটা মাথায় রাখবে।